হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের ইঞ্জিনিয়ারিং 25 ব্যাচের গুণগত রসায়নের প্রথম ক্লাসে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, একটু আমাকে জানাই দিও কমেন্টে যে সব ঠিকঠাক আছে কিনা, সাউন্ড, তারপরে তোমার হচ্ছে আমার ভিডিওটা ক্লিয়ার আছে কিনা। আমি একটু আমার এন্ড থেকেও চেক করে দেখি। ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাই, অল ওকে আছে। একটু আমার এন্ড থেকে একটা মিনিট জাস্ট আমাকে সময় দাও। আমাদের টোটাল এই চ্যাপ্টারের উপর কিন্তু হ্যাঁ হ্যাঁ আমার এন্ড থেকে সব ঠিক আছে, ঠিক আছে, আমার এন্ড থেকে সব ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা শুরু করবো হচ্ছে আমাদের গুণগত রসায়ন। আমাদের এই চ্যাপ্টারের উপর 5টা লেকচার লাগবে। তো মোটামুটি প্রতিটা ক্লাসের ডিউরেশন ধরো 2 ঘন্টা 45 মিনিট থেকে 3 ঘন্টা হবে। সো এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের সবারই কম বেশি ইন্টারে থাকতে তোমরা প্রথমে এটা দিয়ে তোমাদের যাত্রা শুরু হয়। সো সবারই কম বেশি চ্যাপ্টারটা পড়া আছে। বাট পড়া থাকলেও এখানে অনেক খুঁটিনাটি বিষয় আছে এবং কিছু আসলে শর্ট সিলেবাসের বাইরেও কয়েকটা টপিক আছে যেগুলো থেকে এডমিশনে কোয়েশ্চেন এসে থাকে। সো আমরা সবগুলোই তোমাকে দেখাই দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আমরা শুরু করি, কেমন? আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে আমি তোমাকে দেখাই দিব আমরা মানে আজকের লেকচার আমরা কী কী টাইপ কভার করব, ওই অনুযায়ী আমরা পড়া স্টার্ট করি। আসো, তো চলো আমরা শুরু করি। আসো, দেখো আজকে আমরা যেটা করবো, প্রথমে আগে আমাদের টাইপ নাম্বার 1 আমরা রাখছি রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল। সেকেন্ডে আমরা রাখছি, মানে এখানে হচ্ছে আমরা ওই মডেলটা নিয়ে একটু ডিসকাশন করবো, ওইদের ক্রুশাল পয়েন্টগুলো দেখবো, ফর্মুলা দেখবো। এরপর হচ্ছে তোমরা টাইপ নাম্বার 2তে আমরা ব্যাসার্ধ, ব্যাক, শক্তি রিলেটেড ম্যাথগুলো সলভ করবো এবং ওইটার সূত্রগুলো দেখবো। ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। যদিও এই টপিকটা কিন্তু তোমার হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে, বাট পরীক্ষায় চলে আসে এমসিকিউতে বা রিটার্নের মধ্যে। এরপর আছে আমাদের কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল, এটা আমরা আজকে পড়বো। নোড এবং নোডাল প্ল্যান আমাদের মোটামুটি আজকে শেষ করার ইচ্ছা এতটুকু পর্যন্ত, বাট সময় থাকলে আমরা লাস্টের এই টপিকটা আমরা পড়ে ফেলবো। তাহলে চলো আমরা শুরু করব। একটু করে আমাকে জানাও যে সব ঠিকঠাক মতো আছে কিনা। হ্যাঁ, আশা করি সব ঠিকঠাক মতো আছে। তাহলে চলো আমরা শুরু করি। আসো, একদম মানে আমরা শুরু করি চ্যাপ্টারটা। ওকে, সো প্রথমে আমাদের একদম কিছু বেসিক জিনিসপত্র পরমাণু মডেল নিয়ে কী কী বেসিক জিনিসপত্র আছে, যেমন আমাদের এই যে আমাদের ইলেকট্রন আবিষ্কার করছে কে, জে জে থমসন। তো ইলেকট্রন আবিষ্কারটা কোন পরীক্ষার মাধ্যমে হয়েছে একটু ইম্পর্টেন্ট, দেখো ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে ইলেকট্রন আবিষ্কার হয়েছে। বাট ক্যাথোড রশ্মি পরীক্ষা তোমার পড়ার দরকার নেই, জাস্ট জেনে রাখবা যে ইলেকট্রন আবিষ্কার করছে জে জে থমসন, আর এটা কোন পরীক্ষার মাধ্যমে বের করা হয়েছে, ক্যাথোড রশ্মি। আরেকটা আছে অ্যানোড রশ্মি। ওই অ্যানোড রশ্মি বা ক্যানাল রে, এই এক্সপেরিমেন্টের মাধ্যমে কোনটা আবিষ্কার করা হয়েছে, প্রোটন। এই দুইটার মধ্যে না বেশ ঝামেলা লাগে। তাহলে কি মনে রাখবো, ক্যাথোড রশ্মির মাধ্যমে আবিষ্কার করা হয়েছে তোমার হচ্ছে ইলেকট্রন, এবং অ্যানোড রশ্মি যেটা আছে সেই পরীক্ষার মাধ্যমে আবিষ্কার করা হয়েছে তোমার কোনটা বলো তো, প্রোটন। আর এরপরে ইলেকট্রনের চার্জ নির্ণয় করার জন্য যে পরীক্ষাটার সাহায্য নেওয়া হয়েছে সেটাকে আমরা বলে থাকি মিলিকান্স অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট বা মিলিকানের ওই যে তৈলবিন্দু পরীক্ষা। জাস্ট একটু জেনে রাখার জন্য, এগুলো বোঝার কিছু নেই। তাহলে আমরা চলো শুরু করি। আসো, প্রথমে আমাদের যে টপিকটা পরমাণু মডেল, এগুলো নিয়ে আমরা খুব বেশি মানে একদম যে ভেঙে ভেঙে সব পড়াইতে হবে তা না, জাস্ট যতটুকু দরকার আমরা ততটুকুই পড়াই দেবো তোমাকে। দেখো পরমাণু মডেল কিন্তু অনেকগুলো আছে। পরমাণু মডেলে বেসিক্যালি কি আলোচনা করা হয়, ওই পরমাণুগুলোর মধ্যে কয়টা কক্ষপথ থাকবে, কিভাবে ইলেকট্রনগুলো রোটেশন করবে, বা পুরো পরমাণুর একটা মানে গঠনটা কীরকম হবে তার একটা প্রস্তাবনা। অনেকগুলো মডেল দেওয়া হইলো, গ্রহণযোগ্য মডেল কিন্তু কয়েকটা। যেমন একটা আছে থমসন পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল। আমাদের জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট বলো তো, এই 2 নাম্বার আর 3 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। রাদারফোর্ড পরমাণু মডেলের অপর নাম তোমরা জানো, কি আবিষ্কার করেছে সেটা তোমরা জানো। ওকে, চলো আমরা শুরু করি। আসো, আমরা প্রথমে রাদারফোর্ডের পরমাণু মডেলটা নিয়ে ডিসকাশন করা স্টার্ট করব। এটা কত সালে দেওয়া হয়েছে বলো তো পরমাণু মডেলটা? এই মডেলটা দেওয়া হয়েছে 1911 সালে। ওকে, আচ্ছা, এই মডেলটা দেওয়ার সময় একটা পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষাটার নাম কি বলতো, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। বেসিক্যালি যেটা করা হয়েছে, একটা আলফা কণাকে তোমার হচ্ছে বিচ্ছুরণ করার মাধ্যমে ওই কিছু প্রপার্টি বের করা হয়েছে এবং ওই প্রপার্টিগুলোর উপর ভিত্তি করে পরমাণু মডেলটা দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে যেটা পরীক্ষা আসে সেটা হচ্ছে আলফা কণা কি জিনিস ভাই। আলফা কণা, দেখো আলফা কণা কি হয়ে থাকে বলতো, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। আরেকবার বলি, দেখো আলফা কণা জিনিসটা কি, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। তাহলে বলতে পারবা আলফা কণার চার্জ কত হবে? কেউ আমাকে বলতে পারবা আলফা কণার চার্জ কত হবে? আলফা কণার চার্জ কত হবে বলতে পারবা? আলফা কণা মানে কি বলতো, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। আচ্ছা, নোট, তোমার এই মুহূর্তে নোট করার দরকার নাই। আমি তোমাকে বলি, তোমার এই মুহূর্তে এগুলো তোলার দরকার নাই। এডমিশনে তুমি কিন্তু নোট করা থেকেও বেশি ইম্পর্টেন্ট তুমি ভালো করে রিভাইজ দেওয়া এবং ভালো করে তোমার হচ্ছে প্র্যাকটিস করা। সো আমি বলবো আমার যে সাইডগুলো আছে সেগুলো তোমার নোট করার দরকার নাই। তুমি স্লাইডগুলো দেখে দেখে পড়বা। জাস্ট যখনই যখনই ম্যাথ আসবে না, ম্যাথটা তুমি খাতায় সলভ করবা। ধরো প্রশ্নের জন্য একটু জায়গা খালি রেখে তুমি খাতার ম্যাথটা সলভ করে ফেলবা, পরে আমি স্লাইড দিয়ে দেওয়ার পরে তুমি কোয়েশ্চনটা এখান থেকে তুলে ফেলিও, আর ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তুলে রাখতে পারো। আচ্ছা, ঠিক আছে, বাট এই যে লাইন বাই লাইন নোট করার দরকার নেই। ওকে,
কারণ এগুলো আমি র্যাঙ্কগুলো লিখে রাখছি যেন তুমি রিভিশন দিতে পারো। অনেকে বলছো +2, খেয়াল করবা এটা চার্জ কিন্তু 2e, বা +2 মানে কি, মানে দুইটা ইলেকট্রনের অভাব আছে, তাহলে এটা চার্জ কত হবে 2 ইন্টু ই, আর ই এর ভ্যালু কত হয় বলো তো, ই এর ভ্যালু হয়ে থাকে 1.6 ইন্টু 10⁻19 কুলম। মানে এটা চার্জ +2 ঠিক আছে, বাট +2 এটা মানে তো দুইটা ইলেকট্রনের অভাব বোঝাচ্ছে, তাহলে এটা টোটাল চার্জ কত হবে 2e, যেখানে ই এর ভ্যালু হচ্ছে কত 1.6 ইন্টু 10⁻19 কুলম। ওকে, এই জিনিসটাকে বুঝতে পারছো, যেটা যে কিউ যে 2e হয়ে থাকে, একটু করে আমাকে জানাই অন্ত এই জিনিসটাকে বোঝা গেছে ভাই, এটা চার্জ যে তোমার 2e হয়ে থাকে, হোপফুলি সবাই বুঝতে পারছো। ওকে, আচ্ছা এখানে এখন আমাকে, আমি যদি জিজ্ঞেস করি তোমাকে এখানে প্রোটন সংখ্যা কয়টা হবে, এখানে প্রোটন থাকে কয়টা বলো তো, দুইটা। এখানে প্রোটন থাকে কয়টা, এই জায়গায় আমার প্রোটন থাকবে কিন্তু দুইটা। এখানে দুইটা প্রোটন আর দুইটা ইলেকট্রন ছিল, দুইটা ইলেকট্রন তুমি নিয়ে ফেলছো, 2+ মানে কি দুইটা ইলেকট্রনের অভাব, বলো তো এখানে ইলেকট্রন থাকবে কয়টা, ইলেকট্রন থাকবে কিন্তু এখানে 0 সংখ্যক, আর নিউট্রন থাকবে কয়টা, নিউট্রন থাকবে এখানে 2 সংখ্যক। দেখো তো এটা বোঝা গেছে কিনা ভাই, এই জিনিসটা কি বুঝতে পারছো, এটা কিন্তু জিজ্ঞেস করে যে তোমার আলফা কণার কিছু বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা কি জিনিস, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, এটা চার্জ কত, প্রোটন সংখ্যা কয়টা, ইলেকট্রন সংখ্যা কয়টা, নিউট্রন সংখ্যা কয়টা, হোপফুলি বুঝতে পারছো। আচ্ছা এইবার একটা জিনিস তোমাকে আমি বুঝাই বলি, এই যে আমাদের আলফা কণা বলতেছি, মানে আলফা রশ্মি, মানে আলফা রশ্মি দেখবা, মানে আলফা কণা জিনিস থেকে, আলফা রশ্মিতে যে কণাটা পাওয়া যায় সেটা তো আলফা কণা। তো একটু একটা জিনিস আমি তোমাকে দেখাই দিই, এগুলা তোমরা না 9-10 ফিজিক্সে পড়ে আসছিল, বা এই ফিজিক্সের সেকেন্ড পেপারেরও ওই যে চ্যাপ্টার, একটা রেডিও অ্যাক্টিভিটির একটা চ্যাপ্টার আছে না, ওইখানে আছে কিন্তু, ওইখানে একটু করে জাস্ট আমি 3টা রশ্মি সম্পর্কে আমরা একটু করে পড়ি, আলফা, বিটা, গামা, এগুলো নিয়ে আমরা ডিটেলস ম্যাথ করবো আমরা নেক্সট ক্লাসে, জাস্ট জেনে রাখি জিনিসটা। আমরা একটা পরীক্ষা করা হয়েছে, সেই পরীক্ষাটা করার জন্য আমাকে একটা তেজস্ক্রিয় কম্পোনেন্ট নেওয়া হয়েছে, যেটাকে বলা হয় রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স। তেজস্ক্রিয় রশ্মি কারা, তেজস্ক্রিয় বস্তু কারা, যার থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। তো এটাকে তুমি আর হাতে ধরে রাখতে পারবা না, যেহেতু এটা অনেকটা মানে এটা এটা থেকে কন্টিনিউয়াসভাবে রশ্মি বেরোচ্ছে, এটাকে একটা ল্যাড ব্লকের মধ্যে রাখা হয়। রাখার পরে যদি আমি এখানে একটা ফটোগ্রাফিক প্লেট রাখি, আর যদি আমি একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, তখন দেখা যায় এখান থেকে 3 ধরনের রশ্মি বের হয়। এখান থেকে কি বের হয়, 3 ধরনের রশ্মি বের হয়, 3 ধরনের রশ্মি। একটা রশ্মি সোজা এভাবে চলে যায়, সরাসরি এভাবে চলে যায়। তারপরে দেখা যায় আরেকটা রশ্মি হচ্ছে তোমার একটু নেগেটিভের দিকে হেলে চলে যায়, আরেকটা রশ্মি দেখা যায় এই পজিটিভের দিকে হেলে চলে যায়। এই পরীক্ষাটা কি করছিলেন যে আমাদের মাদাম কুরি এক্সপেরিমেন্ট বলে সেটাকে, তাহলে এখান থেকে 3 ধরনের রশ্মি আমরা পাচ্ছি, যেই রশ্মিটা এই যে ইলেকট্রিক ফিল্ড দ্বারা বিচ্যুত হয় না, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি গামা রশ্মি। আর আমাকে বলো তো, যেটা নেগেটিভ দিকে চলে আসছে সেটাকে তুমি কি বলবা, যেটা নেগেটিভ দিকে, এগুলো যদিও একদম বেসিক পড়া, তাই আমি ডিটেলসে আগাচ্ছি না, আমরা যেগুলো যেগুলো তোমার দরকার সেগুলো একদম ডিটেলসে পড়াবো, টেনশন নেওয়ার দরকার নাই। তো একটু তাড়াতাড়ি আগাচ্ছি, সো এরকম কিন্তু স্পিড থাকবে না, স্পিড আরও স্লো হয়ে যাবে, মানে একটু যেগুলো বেসিক পড়া এগুলো একটু আমরা ফাস্ট পড়াচ্ছি, ঠিক আছে। আচ্ছা দেখো একটা জিনিস, নেগেটিভের দিকে যেহেতু যাচ্ছে, নেগেটিভের দিকে যেহেতু যাচ্ছে, তাহলে নিশ্চয়ই এটা পজিটিভ হবে, তাহলে এটা কি জিনিস বলো তো, এটা হচ্ছে তোমার আলফা রশ্মি। আর যেটা পজিটিভের দিকে যায় সেটা হচ্ছে তোমার বিটা রশ্মি, বিটা রশ্মির চার্জটা নেগেটিভ হয়ে থাকে। ওকে, দেখো তো এটা বোঝা গেছে কিনা। তাহলে আমাদের এটা হচ্ছে আলফা, কারণ আলফাটা হচ্ছে যে আমার দ্বিধনাত্মক হিলিয়াম 2+, তাই এটা হচ্ছে তোমার নেগেটিভ দিকে গেছে। বিটা মানে কি বলো তো, -10 ইলেকট্রন, তো সেটা কিন্তু কার দিকে যায়, পজিটিভ দিকে যায়। ওগুলো আমরা ডিটেলস পড়াবো নেক্সট ক্লাসে। আচ্ছা এগুলো একটু এখানে তাহলে তোমরা রিডিং করে নিতে পারবা। তারপরে এগুলোর মধ্যে একটু কম্প্যারিজন দেওয়া আছে, একটু তোমরা এগুলো পড়ে নিও, ওগুলো অত কিছু বোঝার দরকার নেই। চলো আমরা এবার আলোচনা করি যেটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, এই জিনিসটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওকে, এই জিনিসটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। বিচ্ছুরণ পরীক্ষায় কি ব্যবহার করা হয়, যে স্বর্ণপাতটা ব্যবহার করা হয় সেটার পুরুত্বটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কত পুরুত্বের স্বর্ণপাত ব্যবহার করা হয় বলো তো, এখানে স্বর্ণপাত ব্যবহার করা হয় 4 × 10⁻7 মিটার বা 0, এটা সেন্টিমিটারেরটাও মনে রাখবা, সেন্টিমিটারটার জন্য মনে রাখবা জিরোর এই যে দশমিকের পরে 4টা শূন্য 4 হয়ে থাকে। মানে এটা কি, ওই যে আমাদের রাদারফোর্ডে পরমাণু মডেল দেওয়ার সময় একটা পরীক্ষা করা হয়েছিল, সেটাকে আমরা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা বলি। আর যে কোনো পরীক্ষা করতে গেলে তোমার তো অবশ্যই উপাদান লাগবে, সেই উপাদানগুলো কি কি, একটা হচ্ছে তোমার স্বর্ণপাত লাগে, সেই স্বর্ণপাতের পুরুত্বটা তোমাকে এখানে দেওয়া আছে। তারপরে কি লাগে, আলফা কণা লাগে। এরপর আরেকটা জিনিস যেটা লাগে সেটা হচ্ছে জিঙ্ক সালফেট যুক্ত পর্দা লাগে। আচ্ছা জিঙ্ক সালফেটের কাজটা কি, জিঙ্ক সালফেট হচ্ছে এই অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। এরা কি করে বলতো, যখন এদের উপর যখন ইলেকট্রন এসে যখন পড়বে, এরা তখন একটা ছোট করে লাইট তৈরি করবে, মানে তুমি বুঝতে পারবা যে সেখানে ইলেকট্রন আঘাত করছে। মানে জিনিসটা হচ্ছে এরকম, ধরো এটা একটা পর্দা, তো এই পর্দার উপর যদি তুমি জিঙ্ক সালফেটকে লাগাই দাও, তাহলে একটা মানে একটা ধরো যে কোনো একটা কণা, সেটা যখন এখানে এসে আঘাত করবে, যেই জায়গায় এসে আঘাত করবে সে জায়গায় একটা বর্ণ তৈরি হবে, একটা ঝলক তৈরি হবে, কেমন। তো এই জন্য জিঙ্ক সালফেটকে আমরা ব্যবহার করি। আর ল্যাড ব্লককে ব্যবহার করি কেন, কারণ আলফা কণাকে তো আমি আর হাতে ধরে রাখতে পারবো না, এটাকে একটা বক্সের মধ্যে রাখতে হবে, সেটার নাম হচ্ছে ল্যাড ব্লক হয়ে থাকে। আচ্ছা
ঠিক আছে, ওকে। তারপর চলো আমরা নেক্সটে চলে যাই। আসো, যেগুলো আমরা জানি জিনিসগুলো, আর এইখানে পরীক্ষাটা একটু করে দেখানো আছে, যেটা যেটা মানে দেখো পরীক্ষাটা খেয়াল করে দেখো, এখানে পরীক্ষাটাতে কি কি নেওয়া হয়েছে আমি তোমাকে জন্য ডিসকাস করি। আসো দেখো কি কি নেওয়া হয়েছে পরীক্ষাটাতে। অ্যাট ফার্স্ট এই যে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের লেড ব্লক। এখান থেকে হচ্ছে আমরা কি নিক্ষেপ করতেছি বলো তো, ওই যে আলফা রশ্মিগুলোকে নিক্ষেপ করতেছি, যে দেখো আলফার এটাকে নিক্ষেপ করতেছি আমরা এখানে। ওকে, আচ্ছা এখানে কি নেওয়া হয়েছিল, একটা ওই যে আমাদের স্বর্ণপাত নেওয়া হয়েছিল না, সেই স্বর্ণপাতের দেখো পুরুত্বটা এখানে দেওয়া আছে, স্বর্ণপাতের পুরুত্বটা এখানে দেওয়া আছে। এটার কিছু ওই যে মানে তোমার হচ্ছে কিছু পর্যবেক্ষণ করা হয়, যেমন কি কি পর্যবেক্ষণ ছিল বলতো, যে দেখা গেছিল 99% আলফা কণা তাদের প্রায় গতিপথ পরিবর্তন না করে তোমার যেমনে যাচ্ছিল তেমনি চলে যায়। কিছু সংখ্যক আলফা কণা কি হয়, তাদের গতিপথটা বাঁকায় ফেলে। আর 20,000-এর মধ্যে একটা আলফা কণা কি করে বলতো, সেটা যেভাবে যাচ্ছিল তার উল্টা দিকে ফিরে আসে। এগুলো তোমরা জানো জিনিসটা। তো একটু জাস্ট এখানে দেখানোর জন্য একটু করে দেখানো যে এই পরীক্ষাটা তাহলে কি কি ব্যবহার করা হয়েছে। এই যে আলফা রশ্মি ব্যবহার করা হয়েছিল এখানে, যে আমাদের খেয়াল করে দেখো এই জিঙ্ক সালফেট যেটা পর্দা, এটা কিন্তু সার্কুলার হয়ে থাকে, একটু করে মনে রাখবা। যদিও আমরা নর্মালি পড়াশোনা আমরা ওই যে এরকম একদম প্লেন চিন্তা করি, বাট মনে রাখবে এখানে যে আমার জিঙ্ক সালফেট আবরণযুক্ত যে পর্দারা থাকে সেটা কীরকম হয়ে থাকে বলো তো, সেটা সার্কুলার হয়ে থাকে। ওকে, আচ্ছা এই পরীক্ষাটা পারো না কারা কারা, একটু করে আমাকে জানাতে পারবা? এই পরীক্ষাটা পারো না কারা কারা? এই পরীক্ষা সবাই পারো না? এই পরীক্ষা কিন্তু তোমরা সবাই পারো। এটা একদম মানে মানে ইন্টার জীবনের শুরুর পরীক্ষা। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে। একটা জিনিস চলো, এবার এবার এটা নতুন পড়া আছে। এতক্ষণ যেগুলো পড়ছি আমরা সেগুলো হচ্ছে একদম আমাদের ইন্টারের শুরুর পড়া, বাট এবার একটা নতুন পড়া আছে। নতুন পড়াটা কি আমি তোমাকে একটু করে বলি। একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, আমার যে আলফা কণা আছে সেই আলফা কণাটা তো আবার পজিটিভ চার্জ যুক্ত। আবার যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসের ভিতরে কি চার্জ থাকে, পজিটিভ না নেগেটিভ বলতে পারবা? নিউক্লিয়াসের ভিতরে কোন চার্জ থাকে? পজিটিভ চার্জ থাকে। তাহলে তোমরাই আমাকে একটু করে বলো, আলফা কণাকে নিউক্লিয়াসটা বিকর্ষণ করবে না আকর্ষণ করবে? যেহেতু নিউক্লিয়াসের ভিতরে পজিটিভ চার্জ আর আলফা কণাটারও পজিটিভ চার্জ, তাহলে একে অপরকে বিকর্ষণ করবে। তাহলে তুমি খেয়াল করে দেখো, ধরো একটা আলফা কণা যার ভর আমরা এম ধরতেছি, যার চার্জের মান হচ্ছে আমাদের 2e হয়ে থাকে, ধরো সে ভি বেগে আগাচ্ছে। তো ভি বেগে আগায়ে খেয়াল করে দেখো সে তো দিকে একটা গতিশক্তি নিয়ে আগাচ্ছে, বাট সে যত নিউক্লিয়াসের কাছে যাবে তার গতিশক্তি কি বাড়বে নাকি কমবে বলতে পারবা? যে সে যত নিউক্লিয়াসের কাছে যাবে তার গতিশক্তি কি বাড়বে না কমবে? কমবে, কারণ এখানে বিকর্ষণ হবে কন্টিনিউয়াসলি, এখান থেকে কন্টিনিউয়াসলি বিকর্ষণ হবে, কারণ যেহেতু পজিটিভ চার্জ যুক্ত। তাহলে আর একটা জিনিস আমাকে বলো তো, কোনটা নিউক্লিয়াসের ভিতরে কতটুকু পজিটিভ চার্জ থাকে? তুমি বলবা ওই যে প্রোটন, প্রোটন সংখ্যক পরিমাণ, বাট সেটা ধরো +2 প্লাস, যেমন সোডিয়ামে কয়টা প্রোটন থাকে? 11টা প্রোটন। সে 11টা প্রোটনের চার্জ কত? 11 ইন্টু ই হয়ে থাকে। ই যেখানে ই এর ভ্যালু কত হয় বলো তো, 1.6 ইন্টু 10⁻19। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি হাইড্রোজেনের নিউক্লিয়াসের চার্জ কত, তুমি তখন বলবো এখানে প্রোটন থাকে একটা, তাহলে ওই আর একটা প্রোটনের চার্জ কত হয়ে থাকে? ই সংখ্যক 1 ইন্টু ই। তাই নিউক্লিয়াসের ভিতরে চার্জটাকে আমরা কত বলবো বলো তো? দেখো এখানে আমরা বললাম আলফা কণার চার্জ হচ্ছে এত আর নিউক্লিয়াসের চার্জ হচ্ছে এত, ওই জাস্ট জেড ইন্টু ই দিয়ে আমরা গুণ করে দিচ্ছি। ওকে, এতটুকু। আচ্ছা নিউক্লিয়াসের চার্জ যে জেড ইন্টু ই, এটা কি সবাই বুঝতে পারতেছো? নিউক্লিয়াসের চার্জ যে জেড ইন্টু এটা কি সবাই বুঝতে পারতেছো? ওকে ঠিক আছে। আচ্ছা এবার একটা জিনিস তুমি খেয়াল করো, তুমি বলতেছো তাহলে ভাই যদি আলফা কণাটাকে আমি এদিকে আগাইতে দিই এটা কিন্তু কন্টিনিউয়াস বিকর্ষণ করবে। তাহলে এটার মানে ব্যাপারটা যেটা হবে, এমন একটা দূরত্ব আসবে যেই দূরত্বে আলফা কণাটা পৌঁছানোর পর সে আর আগাইতে পারবে না, কারণ বিকর্ষণের মাত্রাটা এতই বেড়ে যাবে। তখন সে আলফা কণাটা কি করবে বলতো, এখান দিয়ে কিন্তু বিপরীত দিকে ফিরে আসার চেষ্টা করবে। ওই যে আমরা পড়ছিলাম 20,000-এর মধ্যে একটা আলফা কণা বিপরীত দিকে ফিরে আসে। সর্বনিম্ন যতটুকু দূরত্ব যাইতে পারে নিউক্লিয়াস থেকে, খেয়াল করো, সর্বনিম্ন যতটুকু দূরত্ব যাইতে পারে সেটাকে বলা হয়, ইংলিশে বলা হয় ক্লোজেস্ট অ্যাপ্রোচ, বা আমরা বাংলায় বলতে পারি আলফা পার্টিকেল এবং নিউক্লিয়াসের সর্বনিম্ন দূরত্ব। তো সেই দূরত্বটা কত হবে সেটা বের করার জন্য একটা ফর্মুলা আছে, সেটা আমরা এখন শিখবো। বাট আমাকে আগে বলো এই ক্লোজেস্ট অ্যাপ্রোচের কনসেপ্টটা বুঝতে পারছো কিনা? ক্লোজেস্ট অ্যাপ্রোচ কি হয়ে থাকে সেটা আসলে বলতে বোঝায় আলফা কণাটা নিউক্লিয়াসের যতটুকু কাছে যাইতে পারে, সর্বনিম্ন যতটুকু কাছে যাইতে পারে, এর বেশি যেতে পারবে না সে, কারণ এখানে যাওয়ার পরে কি হবে, বিকর্ষণটা এতই বেড়ে যাবে সে উল্টা দিকে ফিরে আসা স্টার্ট করবে। আচ্ছা একটা জিনিস দেখো, খেয়াল করে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে তোমরা কি বিভব শক্তি সবাই পড়ে আসছো? বিভব শক্তি, বিভব শক্তি কি সবাই পড়ছো? বিভব শক্তি, বিভব শক্তি পড়ছো না? ওকে পড়ছো। দেখো বিভব শক্তির একটা সূত্র এরকম ছিল, বিভব শক্তির একটা সূত্র এরকম ছিল যে তোমার ধরো কি ব্যাপার,
হ্যাঁ এখন ঠিক আছে নেট, এখন ঠিক আছে। ওকে এখন ঠিক আছে না, এখন কি ঠিক আছে একটু আমাকে জানাবা, একটু দাঁড়াও হঠাৎ করে নেট চলে গেছিল। হ্যাঁ এখন ঠিক আছে নেট, ওকে ঠিক আছে এখন ঠিক আছে ক্লাস, ওকে এখন ঠিক আছে। আচ্ছা দেখো তো যেটা আমরা বলতেছিলাম, তো তোমার খেয়াল করে দেখো যত এটা কাছে যাবে তত কিন্তু এটার আমাদের গতিশক্তি কমতেছে, রাইট? আবার মানে ক্লোজেস্ট অ্যাপ্রোচ যখন হবে সেখানে কি ক্ষেত্রে কি হয়ে যাবে বলো তো, সর্বনিম্ন দূরত্ব কি ইকেটা ইপির সমান হয়ে যাবে, কারণ এরপরে আর সে কিন্তু আগাইতে পারবে না আর। ওকে, তো যদি আমরা ফর্মুলা দাঁড় করাতে চাই, যদি আমরা কি দাঁড় করাতে চাই এখানে ফর্মুলাটাকে দাঁড় করাতে চাই, তাহলে ফর্মুলাটা কি হবে, এই যে আমাদের অ্যাট, আমি বলতে পারি অ্যাট ক্লোজেস্ট অ্যাপ্রোচ মানে সর্বনিম্ন দূরত্বে গিয়ে, অ্যাপ্রোচ সর্বনিম্ন দূরত্বে গিয়ে বানান কি ঠিক আছে অ্যাপ্রোচের, হ্যাঁ ঠিক আছে ওকে, দূরত্বে গিয়ে কী হবে ইকেটা ওই যে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল এনার্জি সমান হয়ে যাবে। যেমন ইকেটা কত ছিল, ইকে ছিল তোমার কাছে এখানে হাফ এম ভি স্কোয়ার। আর ইপিটাকে তুমি কি লিখতে পারো বলো তো, এখানে এখানে তুমি ইপিটাকে কি লিখতে পারো, ইপি ইপি ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন, আমি লিখে দিয়ে আগে পরে আমি তোমাকে বুঝাই দিচ্ছি। তারপরে কত হবে এখানে, তারপর হবে তোমার কাছে এখানে জেড ই গুণন 2E ডিভাইডেড বাই আর নট, ডিভাইডেড বাই আর নট, ডিভাইডেড বাই আর নট। ভাই এই সূত্র কোত্থেকে আসলো একটু আমাকে ভালো করে বুঝাই দেন, এই সূত্রটা কোত্থেকে আসছে, আমি ধরো তোমাকে বুঝাচ্ছি আসো। আচ্ছা বলতে পারবা এইটা কতটুকু বিকর্ষণ বল দিবে এটাকে, এই যে নিউক্লিয়াস যেটা আছে নিউক্লিয়াস এই আলফা কণাকে কতটুকু বিকর্ষণ বল দিবে, তুমি তখন বলবা 1/4 পাই এপসাইলন নট Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই আর নট স্কোয়ার। তো এটা তো আর নট দূরত্বে আছে, ওটা তো বল ছিল, বলকে যদি আমি কি গুণ করি দূরত্ব দিয়ে গুণ করি তাহলে আমরা ওই যে শক্তিটা পেয়ে যাব না। তো দূরত্ব আর এটা এটা তো বল, এটা স্কোয়ার করলে মানে হচ্ছে বল, বিকর্ষণ বল, সেটাকে যদি আমি এখানে আর নট দিয়ে গুণ করে দিই তাহলে আমি কি পেয়ে যাব, ওই যে আমাদের এনার্জি বা শক্তিটা আমরা এখানে পেয়ে যাব। আর নট দিয়ে গুণ করে দিলে ওই যে স্কোয়ারের একটা এটা চলে গেছে, আর এটা ইকুয়াল টু তাহলে হাফ এমবি স্কোয়ার হয়ে যাবে। কারণ ওই যে ক্লোজেস্ট অ্যাপ্রোচে মানে আমরা বলতে পারি কি এটা মানে যাইতে পারবে না আর কি জিনিসটা, এটা পরে বিপরীত দিকে ফেরত আসবে। তো তোমার তখন এই জিনিসটা একটু আমাদের মনে রাখতে হবে, এখানে আর নোটটা এখানে অনেক সময় পরীক্ষায় বের করতে বলবে। তোমরা কি এই সূত্রটা সবাই বুঝতে পারছো, এটা কি সবাই বুঝতে পারছো, একটু করে আমাকে জানাই তো। মানে আমি আরেকবার জিনিসটা তোমাকে এখানে বুঝাই, মানে এখানে যেটা হয় আলফা কণাটা যখন নিউক্লিয়াসের কাছে যাবে তখন কেউ বলতো এটা তার গতিশক্তি হারাবে, হারাতে হারাতে সে যখন এই যে একদম ক্লোজেস্ট অ্যাপ্রোচে চলে আসবে মানে এর কাছে এর বেশি সে যাইতে পারবে না, তখন সে কিন্তু পিছন দিকে ফেরা বিপরীত দিকে ফেরা স্টার্ট করবে। তো নিউক্লিয়াসটা তাদেরকে বিকর্ষণ করতেছে, তো বিকর্ষণ বলটার মান কত, ওই যে 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার হয়ে থাকে, তো এখানে আর নট স্কোয়ার দিলাম। আর যেহেতু এখানে আর নট দূরত্ব, তাহলে এই দূরত্ব তাহলে ওই যে আমাদের বিভব শক্তি যদি আমি হিসাব করতে চাই, শক্তিকে তুমি কীভাবে হিসাব করো, বল ইন্টু দূরত্ব, তো এটাকে জাস্ট তুমি আর নট দিয়ে গুণ করে দাও, তাহলে ওই একটা আর নট কাটা যাবে, এখানে একটা আর নট থাকবে শুধু, কারণ এখানে আর নট স্কোয়ার ছিল, আর এটাই ইকুয়াল টু গতিশক্তি। ঠিক আছে ওকে ঠিক আছে, তাহলে চলো আমরা একটা ম্যাথ করে ফেলি এখান থেকে। এই ম্যাট্রিকটুকু দেখো এখানে কি বলতেছে, একটি আলফা কণা কোন বেগে কপার পরমাণু নিউক্লিয়াসের দিকে যাত্রা করলে তা এত দূরত্ব পৌঁছাবে। তাইলে খেয়াল করে দেখো বলতেছে আমাদের আলফা কণা যাত্রা করছে, কার দিকে যাত্রা করছে, কপার পরমাণু নিউক্লিয়াসের দিকে। তাহলে খেয়াল করে দেখো আলফা কণার চার্জ কত হয়ে থাকে Q1, Q1 হবে তোমার কাছে এখানে আমাদের 2E, কপার পরমাণুর চার্জ কত হবে Q2টা, এটা 29E হবে না, ZE যদি আমরা লিখতে চাই, আর এত দূরত্ব যাবে, তাহলে এটাকে আমি কি বলতে পারি, এই যে ক্লোজেস্ট অ্যাপ্রোচ আর নট, এটাকে তাহলে আমরা বলতে পারি আর নট। তো আমাকে এটাই বের করতে বলছে কত ব্যাগে যাত্রা করলে এটা হবে, তাহলে এখানে তুমি বের করে ফেলো, সলিউশন করো, হাফ হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু এখানে চার্জ হচ্ছে 2E, ওইখানে চার্জ হচ্ছে 29E ডিভাইডেড বাই তোমার কত এখানে বলো তো, এখানে হবে তোমার কাছে হচ্ছে আমাদের শুধুমাত্র আর নট, শুধুমাত্র কত এখানে, শুধুমাত্র এখানে হবে আর নট, শুধুমাত্র এখানে হবে আর নট। দেখো তো ভাই এটা বোঝা গেছে কিনা, না বুঝলে আমাকে বলতে পারো, না বুঝলে আমাকে এখানে বলতে পারো। হ্যাঁ ওই যে ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ টাইপের, ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ টাইপের আগেরটা আর কি, ভোল্টেজ ইন্টু যে চার্জ ওই টাইপের।
এটা কি বুঝতে পারছো এই জিনিসটা? তাহলে এখান থেকে তুমি কি করবা, তোমার এখানে দেখো, তাহলে এখন তোমাকে বের করতে বলছে শুধু ব্যাগটা, তো এখানে ব্যাগটা তুমি বের করে ফেলতে পারবা না? তুমি তো ই এর মান জানো, আর নট জানো, শুধুমাত্র এম, এম জানো, এম, এম কত হবে বলতে পারবা? এই আলফা কণার ভর কত হবে? আলফা কণার ভর, আলফা কণার ভর কত হয়? এম, আলফা কণার ভর, আলফা কণার ভর বলতে পারবা কত হয়? আলফা কণার ভর, ওকে কত বলতেছো আলফা কণার ভর? ভর সংখ্যা হচ্ছে 4, ভর সংখ্যা হচ্ছে 4, এম হচ্ছে আলফা কণার ভর, আলফা কণার ভর, ভর সংখ্যা হচ্ছে 4, এটা তো ভর সংখ্যা বলতেছো, এটা তো ভর না, ওটা তো কেজি এককে বের করতে হবে না? আলফা কণার ভর কত? আমি যতটুকু জানি 1.67, 1.67 ইন্টু 10⁻27 কেজি, এটা আমি যতটুকু জানি আর কি, একটু তোমরা খোঁজ খবর নিবা কেমন, এটা আমি আসলে শিওর না, আমি যতটুকু জানি এত হয়ে থাকে আলফা কণার ভর। ওকে, একটু তাহলে তোমরা দেখিও এটা, হ্যাঁ ওকে, একটু তাহলে এটা চেক করে দেখিও, ওকে একটু তাহলে তোমরা এটা চেক করে দেখিও, ওকে এটা আমি তোমাদের একটু, তোমরা তাহলে এখানে আলফা কণার ভরটা একটু চেক করে দেখবা, এটা আমি আসলে শিওর না আলফা কণার ভরটা কত হয় এখানে, তাহলে ওই যে একটু চেক করে দেখবা, ওই ভরটা এখানে বসাই দিবা, ওকে। আচ্ছা যাই হোক, তো এখান থেকে হিসাব করে তুমি কিন্তু এখান থেকে কি বের করে ফেলতে পারবা, ব্যাগটা কত হবে সেটা বের করে ফেলতে পারবা। এই অঙ্কটা কি বোঝা গেছে সবার? আশা করি সবাই বুঝতে পারছো, হ্যাঁ ওকে। এই অঙ্কটা কি সবাই বুঝতে পারছো? এই অঙ্কটা, এটা কি বোঝা গেছে অঙ্কটা? একটু করে আমাকে জানাও। আচ্ছা, হ্যাঁ ওই যে তুমি বললাম একটু চেক করে দেখবা, কেমন একটু চেক করে দেখবা। চলো আমরা নেক্সটে চলে যাই। আসো, এই যে নেক্সটে এটাই জাস্ট বলছে তোমার যদি একটা কি হয় আলফা কণা, যদি এখানে তুমি যদি দেখো আলফা পার্টিকেল যদি নিক্ষেপ করো, বেশিরভাগ আলফা পার্টিকেলগুলোই কিন্তু কি হবে, একদম সোজাসুজি চলে যাবে, একদম সোজাসুজি চলে যাবে, কিছু আলফা কণা এখানে বেঁকে যাচ্ছে, আর 20,000-এর মধ্যে একটা আলফা কণা কী হবে এখান থেকে ফেরত আসবে, একটু জাস্ট পরীক্ষার মাধ্যমে দেখাই দিছে। এই যে এটা, যে প্রায় 99% আলফা কণা তাদের গতিপথ পরিবর্তন না করে স্বর্ণপাত ভেদ করে চলে যাবে, কয়েকটা আলফা কণা তাদের গতিপথ ভেদ করে, মানে গতিপথটা জাস্ট একটু সামান্য পরিবর্তন করবে, আর 20,000-এর মধ্যে একটা আলফা কণা কী করবে বলো তো, সোজা বিপরীত দিকে ফেরত আসবে। তো এখান থেকে কিছু আসলে মানে মানে কনক্লুশনে আসা যায়, কি কনক্লুশন আসা যায়, যেহেতু বেশিরভাগ আলফা কণা তাদের গতিপথ পরিবর্তন করতেছে না, তাহলে পরমাণুর ভিতরে অধিকাংশ স্থান কি, পরমাণুর ভিতরে অধিকাংশ স্থান হচ্ছে তোমার ফাঁকা। সেকেন্ডলি, যেহেতু আলফা কণাগুলো বেঁকে যাচ্ছে, এর মানেটা কি, কোন জিনিসটা বেঁকে যায়, যদি বিকর্ষণ হয় তাহলেই তো বেঁকে যাবে, তাহলে নিশ্চয়ই কেন্দ্রের মধ্যে অবশ্যই পজিটিভ চার্জ আছে, যার কারণে বেঁকে যাচ্ছে, এই জন্যই বসে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিদ্যমান। আর একটা জিনিস দেখো, মাত্র 20,000-এর মধ্যে একটা আলফা কণা বিপরীত দিকে ফেরত আসতেছে, তো এই একটা জিনিস কখন ফেরত আসে আমাকে বলো তো। ধরো ব্যাপারটা হচ্ছে এখানে একটা অনেক বড় গাড়ি, আর এখানে ধরো একটা ছোট একটা বস্তু আছে, তো এটা যদি এটাকে কি ধাক্কা দেয়, এটা যদি এটাকে কি করে এখানে ধাক্কা দেয়, তাহলে কি হবে, এই বড় বস্তুটার কোনো অবস্থান পরিবর্তন হবে না, দেখা যাবে এই ছোট বস্তুটাই আবার বিপরীত দিকে কিন্তু ফেরত আসতেছে। দেখা যাবে কি, ছোট বস্তুটা যদি বড় বস্তুটাকে কি ধাক্কা দেয়, তাহলে কি হবে, এই বড় বস্তুটা কিন্তু অবস্থানে কোনো পরিবর্তন হবে না, বাট ছোট বস্তুটা তার বিপরীত দিকে ফেরত আসবে। এটা থেকে আমি কি বলতে পারি, ধরো এটা যদি আমাদের আলফা কণা হয়, এটাকে তো আমি নিউক্লিয়াস বলতেছি, তাহলে এটা থেকে আমি বলতে পারি আমাদের যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের ভরটা কার থেকে অনেক বেশি, আলফা কণা থেকে অনেক বেশি, নিউক্লিয়াসের ভরটা আলফা কণা থেকে অনেক বেশি। এই কারণে কি হয়েছে, আলফা কণা যেটা গেছিল সরাসরি নিউক্লিয়াসের সাথে ধাক্কা খাওয়ার মতো, সেটা কিন্তু বিপরীত দিকে ফেরত আসতেছে। আর আরেকটা জিনিস দেখো, মাত্র 20,000-এর মধ্যে একটা ফেরত আসতেছে, তাহলে আমি বলতেই পারি যে নিউক্লিয়াসটা খুব অল্প জায়গা জুড়ে আছে, এই জন্যই বলা হয়েছে পরমাণুর সমস্ত ভর একটা ছোট অংশে কেন্দ্রীভূত হয়, আর এই ছোট অংশটাকে আমরা কি বলে থাকি, ধনাত্মক, সেটাকে আমরা নিউক্লিয়াস বলে থাকি। এটা হচ্ছে আমাদের সিদ্ধান্তগুলো, এটা হচ্ছে আমাদের এখানে সিদ্ধান্ত। ঠিক আছে, তারপর চলো আমরা নেক্সট, যেগুলো তোমরা পড়ছো এগুলো তোমরা পড়ছো, চলো যাই। এবার দেখো প্রস্তাবনা কি দেওয়া হয়েছে, প্রস্তাবনা বলতেছে এটাই যে পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ এর কেন্দ্রে অতি অল্প পরিসরে থাকে, যেটাকে আমরা নিউক্লিয়াস বলছি। সেকেন্ড যে প্রস্তাবনা সেটা হচ্ছে কি, নিউক্লিয়াসের যে ব্যাস, এটা একটু ইম্পর্টেন্ট তথ্যটা একটু মনে রাখবা, নিউক্লিয়াসের ব্যাস কত আর পরমাণুর ব্যাস কত। নিউক্লিয়াসের ব্যাসটা যদি আমি মিটার এককে চিন্তা করি, তাহলে 10⁻14 থেকে 10⁻15 মিটারের মতো হয়ে থাকে, আর সেন্টিমিটারে চিন্তা করলে 10⁻12 সেন্টিমিটার থেকে 10⁻13 সেন্টিমিটার হয়ে থাকে। আর পরমাণুর যেটা ব্যাস সেটা হচ্ছে কত, 10⁻10 মিটার, 10 মিটার বা 10⁻8 সেন্টিমিটার। আচ্ছা, পরমাণুর সমস্ত ভর প্রায় 99.97% ভরটা নিউক্লিয়াসে থাকে, আর ঘূর্ণনত যে ইলেকট্রনটা সেটার উপর কয়টা বল কাজ করে বলো তো, দুইটা বল কাজ করে, একটা হচ্ছে কেন্দ্রমুখী বল, একটা কেন্দ্র বিমুখী বল। চলো আমি এটা একটু বুঝাই দিয়ে আসো।
একটা জিনিস আমাকে তুমি বলো তো, ধরো এইখানে একটা বস্তু আছে, সে ধরো এদিকে যাওয়া স্টার্ট করতেছে, এদিকে গেছে। আচ্ছা, এটা তো সবসময় কি কি করতে থাকবে? এদিকেই চলতে থাকবে না? বলো তো একটু করে। এটা সবসময় কিন্তু এদিকেই চলতে থাকবে। তুমি যদি কোনো কারণে এটাকে এই পথে আনতে চাও, তোমাকে কি করতে হবে? এই কেন্দ্র বরাবর এটাকে টান দিতে হবে না একটা? তাহলেই কি হবে বলো তো? এটা এটা এখান থেকে তার গতিপথ পরিবর্তন করে কিন্তু এদিকে আসবে। তার মানে আমরা এটা বুঝতে পারতেছি কিনা দেখো, যদি কোনো একটা বস্তুকে বৃত্তাকার পথে তুমি ঘুরাইতে চাও, অবশ্যই এটাকে কি করতে হবে? একটা কেন্দ্রের দিকে একটা টান দিতে হবে, যেটাকে তুমি কেন্দ্রমুখী বল বলতেছো। কেন্দ্রমুখী বল যদি সে না পায়, সে কিন্তু এদিক দিয়ে চলে যাবে, সোজা সোজা চলে যাবে। তাহলে অবশ্যই একটা বস্তুকে তুমি বৃত্তাকার পথে ঘোরানোর জন্য কি করতে হবে? তার কেন্দ্রের দিকে একটা টান দিতে হবে, সেটাকে আমরা বলতেছি কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল কাকে বলে? কেন্দ্র বরাবর যে লব্ধি বল থাকে তাকে আমরা বলি কেন্দ্রমুখী বল। তো তোমরা নিশ্চয়ই সবাই জানো, খেয়াল করে দেখো, এই যে যদি আমাদের একটা এম ভরের বস্তু আর ব্যাসার্ধের একটা যদি বৃত্তাকার পথে থাকে, তার স্পর্শক বরাবর ব্যাগ যদি ভি হয়ে থাকে, তোমরা বলতে পারবে এখানে কেন্দ্রমুখী বলটা কত হবে? এই জায়গায় কেন্দ্রমুখী বলটা কত হবে? কেন্দ্রমুখী বল এই জায়গায় কেন্দ্র, এটা তোমরা ফিজিক্সে পড়ে আসছো, এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর হবে না ভাই কেন্দ্রমুখী বলটা? আচ্ছা, তো এই কেন্দ্রমুখী বলের এখানে যোগান কোনটা দিবে? এখানে কেন্দ্রমুখী বলের যোগান দিবে, দেখো এখানে এটা তো নিউক্লিয়াস, এখানে নিউক্লিয়াস কর্তৃক যে কুলম্ব বলটা আছে না, ওই ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ বল, সেটাই কিন্তু এখানে কেন্দ্রমুখী বলের যোগান দিবে। তো এখানে আমরা যদি কুলম্ব বলটা হিসাব করতে চাই, সেটা কত হবে? সেটা হবে 1/4 পাই এপসাইলন নট ইন্টু কত হবে বলো তো? এখানে ওই যে Q1 Q2 ডিভাইডেড বাই, আমরা সবাই জানি কিন্তু এখানে কত হয়ে থাকে? আর স্কোয়ার হয়ে থাকে। তো এখানে আমরা যদি হাইড্রোজেনের জন্য চিন্তা করি, হাইড্রোজেন, যদি আমরা এখানে হাইড্রোজেনের জন্য চিন্তা করতাম, তাহলে কি হইতো বলো তো? নিউক্লিয়াসের চার্জ কত? ই পরিমাণ, আর ইলেকট্রনের চার্জও ই পরিমাণ, তাহলে Q1 Q2 কত হয়ে যেত? ই স্কোয়ার হয়ে যেত। হাইড্রোজেনের জন্য চিন্তা করলে এখানে কি আসতো? 1/4 পাই এপসাইলন নট, এটা কিন্তু ই স্কোয়ার হয়ে যেত, আর এখানে হয়ে যেত আর স্কোয়ার। তো এটাও কিন্তু এই কুলম্ব বলটাই তো কেন্দ্রমুখী বলের যোগান দিবে। তো এটাকেই তুমি কি লিখতে পারো? এটা সমান লিখতে পারো। মানে এরপর এখান থেকে কিছু ফর্মুলা বানানো যায়। তাহলে এখান থেকে পাওয়া যায় কিন্তু 1/4 পাই এপসাইলন নট ইন্টু ই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার ইকুয়াল টু এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এইখান থেকে কিছু ফর্মুলা আসলে বানানো যায়। আমাকে একটু করে বলো কেন্দ্রমুখী বলের কনসেপ্টগুলো এখানে বুঝতে পারছো কিনা? নেট প্রবলেম করতেছে? আমার এখানে তো নেট ঠিক আছে ভাই, আমার এখানে তো নেট ঠিক দেখাচ্ছে। আচ্ছা, আমি আরেকবার রিভাইজ করে দিই জিনিসটা। ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি চিন্তা করো না, ধরো একটা বস্তু সেই দিক দিয়ে অগ্রসর হচ্ছে, তো তুমি যদি এটাকে কোনোদিন কেন্দ্রের দিকে টান না দাও, তাহলে সারা জীবন সে কিন্তু সরলরৈখিক পথে যাবে। বাট তাহলে এটাকে যদি তুমি বৃত্তাকার পথে ঘুরাইতে চাও, কি করতে হবে? এখানে একটা কেন্দ্রের দিকে একটা বল দিতে হবে। আচ্ছা, সেটাকে আমরা যে কেন্দ্রের দিকে যে লব্ধি বল কাজ করে, সেটাকে আমরা কেন্দ্রমুখী বল বলতেছি। তো তোমরা ফিজিক্সে পড়ে আসছো, ধরো একটা বস্তুর ভর যদি এম হয়, ব্যাসার্ধ সে যদি একটা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরে, তার স্পর্শক বরাবর ব্যাগ যদি ভি হয়ে থাকে, তাহলে তার কেন্দ্রমুখী বল কত হয়ে থাকে? এম বি স্কোয়ার বাই আর হয়ে থাকে। আর এখানে এই আমাদের কেমিস্ট্রির মধ্যে কেন্দ্রমুখী বলের যোগান দিবে কে? এই যে নিউক্লিয়াসটা, এটা তো ইলেকট্রন, সেই নিউক্লিয়াসটার মধ্যে যে একটা আমাদের প্রোটনের পজিটিভ চার্জ আছে, সেটা কিন্তু ইলেকট্রনের নেগেটিভ চার্জটাই কিন্তু কুলম্ব বল দিয়ে টানতেছে। তাহলে এখানে কুলম্ব বলটাই কিন্তু কেন্দ্রমুখী বলের যোগান দিবে। আর কুলম্ব Q1 Q2 আমরা জানি বাই আর স্কোয়ার। তো আমি যদি হাইড্রোজেন চিন্তা করি, হাইড্রোজেনের জন্য নিউক্লিয়াসের চার্জ কত? ই, আর ইলেকট্রনের চার্জ হচ্ছে ই, তাহলে ই গুণন ই মানে ই স্কোয়ার হয়ে যাবে ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এই যে এটাই কিন্তু কেন্দ্রমুখী বলের যোগান দিবে, তাহলে এটাই উল্টো কত হবে? কেন্দ্রমুখী বলের সমান হবে। সাউন্ড প্রবলেম করতেছে? আমার এখানে তো ঠিক দেখাচ্ছে ভাই সাউন্ড। না, আমার এখানে তো ঠিক আছে সাউন্ড। ওকে, হ্যাঁ, অনলি ফর হাইড্রোজেন, অন্যান্য জন্য কি হবে সেটা আমরা দেখাই দেবো, একটা জেটার ব্যাপার সেবার আসবে। আচ্ছা, যাই হোক, চলো আমরা নেক্সটে যাই। তো এগুলো একটু তোমরা নিজেরা পড়ে নিতে পারবা না? যেমন সীমাবদ্ধতাগুলা, যেমন এগুলো একটু তোমরা নিজেরা পড়ে নিবা, বুঝছো? সীমাবদ্ধতা কি আছে? এটাকে আসলে সৌরমণ্ডলের গ্রহের সাথে কম্পেয়ার করা হয়েছে। বাট গ্রহগুলো কিন্তু কি? গ্রহগুলো কিন্তু চার্জবিহীন হয়ে থাকে। সো এটার সাথে কম্পেয়ার করা ঠিক হয় নাই। তারপর হচ্ছে তোমার নর্মালি কি হয়, যদি এটা চার্জিত বস্তু যদি কন্টিনিউয়াসভাবে ঘুরতে থাকে, তাহলে সে শক্তি বিকিরণ করতে করতে একসময় কিন্তু কেন্দ্রে পতিত হবে। বাট দেখা যায় ইলেকট্রনগুলো কখনোই শক্তি হারায় কেন্দ্রে পতিত হয় না। সেটা কেন হয় না সেটা কিন্তু সে ব্যাখ্যা করতে পারে নাই। এগুলো একটু তোমরা পড়ে নিবা, কেমন? আচ্ছা, এরপরে বর্ণালী সম্পর্ক কোনো ব্যাখ্যা দিতে পারে নাই। তারপর এখানে কক্ষপথ সম্পর্ক কিন্তু কোনো কিছু ব্যাখ্যা দিতে পারে নাই। একটা জিনিস তোমাকে দেখাই দিয়ে আসো, এখানে তুমি যদি ধরো আমাদের পরমাণুর ব্যাসার্ধ আর নিউক্লিয়াসের ব্যাসার্ধের মধ্যে কম্পেয়ার করো, পরমাণুর ব্যাসার্ধকে যদি আমরা সেন্টিমিটার এককে লিখি,
সেন্টিমিটার এককে কত ছিল? অলমোস্ট টেন ইনভার্স 8 সেন্টিমিটারের মতো, অলমোস্ট টেন ইনভার্স কত, টেন ইনভার্স 8 সেন্টিমিটারের মতো। আর নিউক্লিয়াসের ব্যাসার্ধ ছিল টেন ইনভার্স 12 থেকে টেন ইনভার্স 13, যদি তুমি 13 ধরে নাও তাহলে কত আসবে সেটা 10⁵ চলে আসতেছে। তার মানে পরমাণুর ব্যাসার্ধটা নিউক্লিয়াসের ব্যাসার্ধের তুলনায় কত গুণ? 10⁵ গুণ হয়ে থাকে। বাট তুমি খেয়াল করো তো, যদি আয়তনের কম্পারিজন করতা, আয়তন মানে কিন্তু 4/3 πr কিউব, আয়তন মানে কত? 4/3 πr কিউব। তাহলে এখানে কিন্তু 4/3 আসতো, এখানে পাই আসতো, আর আর এর জায়গায় এখানে tan−8 এটার হোল কিউব হইতো, আর এখানে 4/3, এখানেও পাই আসতো, এখানে tan−13 এটার হোল কিউব হইতো। তাহলে কত আসতো বলো তো? এখানে উপরে চলে আসতো tan−24, আর নিচে চলে আসতো tan−39। যদি তুমি ডিভাইড করো তাহলে 10⁻15 পাবা। তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। তোমাকে যদি জিজ্ঞেস করে যে আমাদের পরমাণুর ব্যাসার্ধ নিউক্লিয়াসের ব্যাসার্ধের তুলনায় কত গুণ, ব্যাসার্ধের তুলনায় কিন্তু 10⁵ গুণ। বাট যদি জিজ্ঞেস করে পরমাণুর আয়তনটা নিউক্লিয়াসের আয়তনের তুলনায় কত গুণ, সেটা কিন্তু 10⁻15 গুণ। এটা একটু তাহলে মনে রাখবা। এটা কি বোঝা গেছে? হ্যাঁ, এই যে বললাম এই পার্ট, এই তুমি রাদারফোর্ড পরমাণু মডেলের জন্য তোমার কোনটা কোনটা ইম্পর্টেন্ট, একটা যদি ক্লোজেস্ট অ্যাপ্রোচের একটা ম্যাথ দেখাইছি, যদিও এটা সিলেবাসের বাইরে, মানে আসার চান্স খুবই কম, তাও ওই যে একটা ফর্মুলাটা একটু মনে রাখতে পারো। আর সিদ্ধান্ত যেগুলো আছে সেগুলো একটু মনে রাখবা, কয়টা কণা ফেরত আসে এগুলো। এইটা থেকে অত বেশি কিছু ইম্পর্টেন্ট না আসলে, এই রাদারফোর্ড থেকে, বোর্ড থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট এডমিশনের জন্য। তাই আমি একটু তাড়াতাড়ি আগাচ্ছি। এই পৃষ্ঠাটা কি তোমরা সবাই বুঝতে পারছো? একটু আমাকে জানাবা, এই পৃষ্ঠাটা কি সবাই বুঝতে পারছো? এই পৃষ্ঠাটা কি বোঝা গেছে ভাই? আমি সেন্টিমিটার এককে নিছি, কেমন? সেন্টিমিটার এককে নিছি। এটা কি সবাই বুঝতে পারছো? এই পৃষ্ঠাটা একটু আমাকে জানাই তো কমেন্টের মধ্যে। বলো এটা কি হবে আনসার? এটার আনসার কি হবে? এটা কত হবে? রাদারফোর্ড পরমাণু মডেলে তোমার এটা আনসার কি হবে বলো? ওকে, ভেরি গুড, সবাই ডি বলতেছো, ভেরি গুড। যেটা কোন রশ্মি ব্যবহার করা হয়েছে, যেটাকে ব্যবহার সেটা হিলিয়াম নিউক্লিয়াস, যা একটা ধাতব ফয়েলের উপর আঘাত করে এবং বিক্ষিপ্ত হয়। ঠিক আছে, ভেরি গুড। তারপর বলো এটা কি হবে? রাদারফোর্ডের পরমাণু মডেলের কোন সিদ্ধান্তটি সঠিক নয়? এটা কত আনসার হবে ভাই? ভেরি গুড, এটার আনসার ডি হবে, কারণ এখানে কিন্তু তিনি আমাদের কক্ষপথ নিয়ে কিন্তু কোনো কথা বলে নাই। ওকে, এটা খেয়াল রাখতে হবে। তারপরে যাই আসো আমরা। তারপর এখন আমাদের স্টার্ট হবে বোর পরমাণু মডেল। রাদারফোর্ডটা আমাদের শেষ। রাদারফোর্ড অত ইম্পর্টেন্ট কিছু নাই, বাট বোর পরমাণু মডেল যেটা আছে সেটা এডমিশনের পার্সপেক্টিভে ভালো ইম্পর্টেন্ট আছে। এখান থেকে যদি দেখাই, এখানে যেটা মনে রাখবা প্রথম পয়েন্ট সেটা কি, এখানে এটা বেসিক্যালি 3টা স্বীকার্যের উপর ডিপেন্ড করে তৈরি করা। তাহলে বোর পরমাণু মডেলের স্বীকার্য আছে কয়টা? 3টা। এটা কত সালে দেওয়া হয়েছে? মডেলটা 1913 সালে দেওয়া হয়েছে। এগুলো তোমরা জানো সবাই। তো চলো আমি স্বীকার্যগুলো একটু করে পরে আসে। এখন থেকে আমাদের ইম্পর্টেন্ট পড়া স্টার্ট, মানে এখন থেকে এডমিশনের তুমি চিন্তা করতে পারো যে এই গুণগত রসায়ন এডমিশনের পড়া এখন থেকে স্টার্ট। প্রথমে যেগুলো ছিল ওগুলো একদম বাচ্চাকালের পড়াশোনা। দেখো, প্রথম যে স্বীকার্যটা সেটা কি? শক্তিস্তর বিষয়ক স্বীকার্য। এখানে কি বলা হয়েছে? ওই যে ধারণা দেওয়া হয়েছে এরকম যে আমাদের নিউক্লিয়াসের চারদিকে কয়টা বৃত্তাকার কক্ষপথ থাকবে, যেখানে কি করবে? ইলেকট্রনটা রোটেশন করবে। যেমন দেখো, আমরা তাহলে এটাকে কি বলতে পারি? এটাকে আমরা তাহলে বলতে পারি হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তর। এটাকে আমরা বলতে পারি প্রথম শক্তি স্তর। আচ্ছা, এটাকে আমি কি বলতে পারি? এটাকে আমি বলতে পারি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শক্তি স্তর। তো তুমি যদি আরেকটা দিতা সেটাকে তুমি কি বলতে পারতা? এটাকে তৃতীয় শক্তি স্তর। আচ্ছা আচ্ছা, একটা জিনিস দেখো, শক্তি স্তরের যে কোনো পয়েন্টে শক্তির মান সমান থাকে। ধরো প্রথম শক্তি স্তরে এই পয়েন্টে যদি শক্তির মানকে আমি E1 বলি, তাহলে এই পয়েন্টে এখানেও শক্তির মান কত হবে বলো তো? E1ই হবে। মানে প্রথম শক্তি স্তরে তুমি যেখানেই চলে যাও না কেন, শক্তির মান সব জায়গায় সমান হবে। সেমভাবে ধরো দ্বিতীয় শক্তি স্তর, এটা শক্তিকে যদি আমি E2 বলি, তাহলে এটার যে কোনো পয়েন্টে তুমি যাও, শক্তির পরিমাণ তুমি কত পাবো বলো তো? এখানে E2ই পাবা। বুঝতে পারছো এখানে? তার মানে যে কোনো শক্তি স্তরে যে কোনো জায়গায় শক্তির মান কত থাকে? এখানে সমান থাকে। কি বলছো? ওকে, আচ্ছা যাই হোক, দেখো, আচ্ছা এখানে তাহলে আমাকে একটু করে বলতে পারবা এইটাকে E1 আর E2-র মধ্যে কোনটা বড় হবে? মনে রাখবা সবসময় E1 এটা থেকে E2 বড় হবে, E2 থেকে কিন্তু E3 বড় হবে। মানে এভাবে জিনিসটা চলতে থাকবে। তো এটা হচ্ছে যত লোয়ারে থাকবে তত হচ্ছে নিম্ন, যত উপরে যাবে তত হচ্ছে তোমার উচ্চ। ঠিক আছে, এরপরে যাই আসো। দেখো, শক্তি স্তরে কিছু নাম আছে, যেমন এটাকে এনার্জি লেভেল বলতে পারি, কক্ষপথ বলতে পারি, শ্যাল বলতে পারি, অরবিট বলতে পারি। যেমন এন একটা আমাদের যেটা প্রধান কোয়ান্টাম সংখ্যা, এগুলো আমরা পরে পড়বো, একটু নেক্সট ক্লাসে পড়বো।
বাট n ইকুয়াল টু 1 হলে সেটাকে আমরা বলি প্রথম শক্তি স্তর, সেটাকে কে শেল বলা হয়। n ইকুয়াল টু 2 হলে দ্বিতীয় শক্তি স্তর, সেটাকে এল শেল বলা হয়। 3 হলে তৃতীয় শক্তি স্তর, যেটাকে আমরা কে এল এম এন ও পি এভাবে করে আগাই, এটা তোমরা জানো। আচ্ছা, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। দেখো, কোনো একটা পরমাণুতে কয়টা কক্ষপথ বা শক্তি স্তর থাকে? কোনো একটা পরমাণুতে, যে কোনো পরমাণুতে অসীম সংখ্যক শক্তি স্তর থাকে, বাট কয়টা পারমিসেবল শক্তি স্তরে ইলেকট্রন অবস্থান করে। মানে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি সোডিয়ামের কক্ষপথ সংখ্যা কয়টা, সবাই বেশিরভাগ আনসার দিবে 3, বাট অ্যাকচুয়ালি সোডিয়ামের কক্ষপথ সংখ্যা কত হয় বলো তো? ইনফিনিট সংখ্যক। হাইড্রোজেনের কক্ষপথ সংখ্যা কয়টা? অনেকে বলে একটা আনসার কয়টা? ইনফিনিটি সংখ্যক। তার মানে যে কোনো পরমাণুতে শক্তি স্তরের সংখ্যা কয়টা হয় বলো তো? যে কোনো পরমাণুতে শক্তি স্তরের সংখ্যা কয়টা হবে? মনে রাখবা, যে কোনো পরমাণুতে শক্তি স্তরের সংখ্যা হবে অসীম, এটা মনে রাখবা। তাহলে আমি যদি এখানে একটা করে জিজ্ঞেস করি, এই যে আমাদের সোডিয়াম, এটার শক্তি স্তর সংখ্যা কয়টা? শক্তি স্তর সংখ্যা কয়টা? তাহলে আনসার হবে কিন্তু এটা ইনফাইনিট সংখ্যক। ঠিক আছে, ওকে। তারপর যাই, এটা একটু করে ইম্পর্টেন্ট, এনার্জি লেভেল ডায়াগ্রাম। এই জিনিসটা কি আমি তোমাকে চলো বুঝাই আসো। দেখো, ধরো এটা হচ্ছে আমাদের, আমরা এখানে দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে আমাদের প্রথম কক্ষপথ যেটা আছে তার শক্তির লেভেলের মান। আমি তোমাকে ফর্মুলা দিয়ে দেখাবো। n ইকুয়াল টু 1, এটা কিন্তু হাইড্রোজেনের জন্য আমরা আঁকছি। এই যে এখানে যে তুমি ডায়াগ্রামটা দেখতেছো, এই ডায়াগ্রামটা কার জন্য আঁকা হয়েছে? হাইড্রোজেন অ্যাটমের জন্য বা হাইড্রোজেন পরমাণুর জন্য। ওকে, হাইড্রোজেন পরমাণুতে n ইকুয়াল টু 1 এর জন্য শক্তির মান কত হয়ে থাকে? -13.6 ইলেকট্রন ভোল্ট। n ইকুয়াল টু 2 হইলে কত হয় শক্তির মানটা? -3.4 ইলেকট্রন ভোল্ট। এখন তুমি বলতে পারো, ভাই এখানে তো ছিল 13.6, এখানে তো 3.4, মান তো কমে গেছে। আপনি বলছেন যে n ইকুয়াল টু 2তে তো মান বেড়ে যাওয়ার কথা, বাট এখানে তো মান কমে গেছে। অ্যাকচুয়ালি মান কমে নাই, মান কিন্তু বাড়ছে। খেয়াল করে দেখো তো, নেগেটিভ -2 বড় না -3 বড়? নেগেটিভের ক্ষেত্রে কিন্তু -2 বড় হয়। সো যদিও মানে তোমার কাছে দেখে মনে হবে এখান থেকে যখন এখানে গেছো তখন ভ্যালু হয়তো কমে গেছে, বাট বুঝতে হবে এটা নেগেটিভ আছে। নেগেটিভের ক্ষেত্রে কিন্তু মানটা বেড়ে গেছে, তার মানে এটার মান কিন্তু কম, এই মানটা কিন্তু বেশি। বুঝতেছো জিনিসটা? ওকে, আচ্ছা ঠিক আছে। আবার যখন তুমি আরেকটু উপরে যাবা তখন দেখো মানটা আরও বেড়ে গেছে, -1.51। আরেকটু উপরে যাও, মানটা আরও বেড়ে গেছে। বাট এভাবে করে করে তুমি যখন n ইকুয়াল টু ইনফিনিটিতে চলে যাবা, n ইকুয়াল টু ইনফিনিটিতে শক্তির মান দেখো একটা জিনিস, শক্তির মানটা কততে পৌঁছাবে বলো তো? 0 ইলেকট্রন ভোল্ট হয়ে থাকে। শক্তির মানটা কত হয়ে থাকবে? 0 ইলেকট্রন ভোল্ট হয়ে থাকবে। মনে রাখবা যে ইনফিনিটি লেভেলে গিয়ে কোনো একটা শক্তি স্তরে শক্তির মান কত হয়ে থাকে? 0 হয়ে থাকে, কারণ এটা কিন্তু ক্রমাগত 0-র দিকে ধাবিত হচ্ছে। দেখো, ক্রমাগত কিন্তু 0-র দিকে ধাবিত হচ্ছে। আচ্ছা, n ইকুয়াল টু যেটা 1 আছে সেটাকে আমরা বলি গ্রাউন্ড স্টেট বা ভূমি স্তর। এখানে কিন্তু যে কোনো পরমাণুর জন্য n ইকুয়াল টু 1-এ আমরা কি পেয়ে থাকি? লোয়েস্ট এনার্জি পেয়ে থাকি, তাই এটাকে লোয়েস্ট এনার্জি স্টেটও বলা হয়ে থাকে। n ইকুয়াল টু 2 যেটা, এটাকে আমরা বলি প্রথম উত্তেজিত স্তর বা ফার্স্ট এক্সাইটেড স্টেট। n ইকুয়াল টু 3-কে আমরা কি বলি? সেকেন্ড এক্সাইটেড স্টেট। n ইকুয়াল টু 4 যদি হয় তাহলে এটাকে আমরা কি বলবো বলো তো? এটাকে আমরা বলবো থার্ড এক্সাইটেড স্টেট। থার্ড এক্সাইটেড স্টেট। তাহলে তোমরা একটা আমাকে জিনিস বলো, সেটা হচ্ছে যদি আমি বলি এক্সতম এক্সাইটেড স্টেট, এটার জন্য n কত হবে বলতে পারবা? এক্সতম এক্সাইটেড স্টেট, এটার জন্য n কত হবে? x+1 হবে। কিন্তু খেয়াল করে দেখো একটু, এটা কিন্তু ডিফারেন্স আছে, দেখো এটা কিন্তু প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ, এটা চতুর্থ কক্ষপথ। বাট কক্ষপথের সংখ্যা হইলো স্টেট কিন্তু একটা করে কম থাকে। যেমন n ইকুয়াল টু 1-কে আমরা বলি গ্রাউন্ড স্টেট। n ইকুয়াল টু 0 হওয়া সম্ভব না, n এর মান কখনো 0 হইতে পারবে না, এটা মনে রাখবা। n এর মান নেভার, কখনোই 0 হবে না। শূন্য শক্তি স্তর বলতে কোনো কিছু নাই, ঠিক আছে? n এর মান 1 হলে সেটা গ্রাউন্ড, n এর মান 2 হলে সেটা হচ্ছে ফার্স্ট, n এর মান 3 হলে সেটা হচ্ছে সেকেন্ড এক্সাইটেড স্টেট। ওকে, আচ্ছা আরেকটা জিনিস এখান থেকে বোঝার আছে, সেটা কি দেখো। আচ্ছা আমাকে দেখো তো, আমি যদি এখানে একটা জিনিস বের করি, এদের মধ্যে একটা পার্থক্য বের করো তো। আমরা বের করতে যাচ্ছি এখানে এই দুটার মধ্যে একটা পার্থক্য বের করতে যাচ্ছি, সেই পার্থক্যটা কত হবে? তাহলে ইজিলি তুমি বের করতে পারবা। এটা থেকে এটা বাদ দাও, তাহলে কত আসবে বলো তো? এখানে এই যে আমরা যদি কি করি 3.4 থেকে যদি এটা বাদ দিই, তাহলে এই পার্থক্য চলে আসবে 10.2 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা এই দুটার মধ্যে পার্থক্য বের করো তো, এখানে এই দুটার মধ্যে পার্থক্য বের করো তো, এটা কত আসবে? 1.51 মাইনাস 3.4, তাহলে এটা আসবে 1.89 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা এটা এই দুটার মধ্যে পার্থক্য বের করো তো, এটা কত আসবে? 0.85 মাইনাস 1.51, তাহলে এটা আসবে 0.66 ইলেকট্রন ভোল্ট। বাট তোমরা একটা জিনিস বুঝতেছো কিনা সবাই একটু করে দেখো,
সেটা কি? সেটা হইতেছে, আমরা যদি একটু করে দেখাইতে চাই, এখানে দেখাই আসো, এখানে একটু করে দেখাই আসো। আমরা এখানে বলতে পারি E1 এটা থেকে E2 এর মান বড়, E2 থেকে E3 এর মান বড়, E3 থেকে আবার E4 এর মানটা বড়। এটা আমরা সবাই বুঝতে পারতেছি, এইভাবে করে আগাবে। বাট আমি যদি এই দুইটা শক্তি স্তরের মধ্যে যদি পার্থক্য করতাম, E2 মাইনাস যদি E1 বের করতাম, E2 মাইনাস যদি কত বের করতাম, E1 বের করতাম, সেটা কার থেকে বড় হবে? E3 মাইনাস E2 থেকে বড় হবে। সেটা আবার কার থেকে বড় হবে? সেটা আবার E4 মাইনাস E3 থেকে বড় হবে। এভাবে চলতে থাকবে জিনিসটা। দেখো তো এই জিনিসটা বোঝা গেছে কিনা? এই জিনিসটা দেখো, মানে এই পার্থক্যটা বড়, এটা আরেকটু ছোট, এটা আরেকটু ছোট, এভাবে করে ছোট হইতেই থাকবে, এটা একটু করে ছোট হইতেই থাকবে। এটা কি বোঝা গেছে? এখান থেকে একবার এডমিশন একটা কোয়েশ্চেন আসছিল, সেটা হচ্ছে এরকম জিজ্ঞেস করছিল, ধরো আমি যদি মানে ধরো এখানে একটাতে গেলাম কোথায়, ধরো একটাতে আমি 10 থেকে 11তে গেলাম, আরেকটাতে আমি ধরো 15 থেকে 16তে গেলাম, আরেকটাতে হচ্ছে আমি 1000 থেকে 1001-এ গেলাম। তাহলে বলো তো কোনটার মধ্যে ডেল্টা ইটা সবচেয়ে লোয়েস্ট হবে? বলতে পারবা কোনটার মধ্যে ডেল্টা ইটা সবচেয়ে লোয়েস্ট হবে? কোনটার মধ্যে ডেল্টা ইটা সবচেয়ে লোয়েস্ট হবে? এই যে এটার মধ্যে, বুঝতে পারছো? তাহলে লোয়েস্ট তুমি কোথায় পাবা? এই যে 1000 থেকে যখন তুমি 1001-এ যাবা, ওকে, এইখানে তুমি ডেল্টা ইটা কি পাবা? লোয়েস্ট পাবা। ওকে, সো এই জিনিসটা কিন্তু আমরা একটু মাথায় রাখবো। এই জিনিসটা কি সবাই বুঝতে পারছো? না বুঝলে আমাকে জানাইতে পারো। এই জিনিসটা কি সবার বোঝা গেছে ভাই? ওকে, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, চলো আমরা নেক্সটে চলে যাই। তাহলে আমাদের কিন্তু প্রথম স্বীকার্য আমাদের শেষ। তাহলে আমরা চলো সেকেন্ড স্বীকার্যে যাই। সেকেন্ড স্বীকার্য হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদ। ওইখানে জাস্ট বলা হয়েছে যে ইলেকট্রনের জড়তম কক্ষপথে থাকবে, ওই কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে? h/2 এর পূর্ণ সংখ্যার গুণিতক, মানে nতম শক্তি স্তরে অবস্থানরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ L = কত হবে বলতো? NH/2 পাই। মানে একটা ইলেকট্রন যদি nতম কক্ষপথে অবস্থান করে, তার কৌণিক ভরবেগ কত হয়ে থাকে? NH/2 হয়ে থাকে। যেখানে মাথায় রাখবা n এর ভ্যালু হবে 1, 2, 3 এভাবে করে যাবে, বাট n এর ভ্যালু কখনো কি হবে না? 0 হবে না। এই জিনিসটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এই যে একটা জিনিস তুমি দেখতেছো, দেখো এই যে ফিজিক্সে তোমরা একটা জিনিস পড়ে আসছো, L = mvr। এটা কি তোমাদের মনে আছে? L = mvr পড়ে আসছো ফিজিক্স, এটা পড়ে আসছো না? L = mvr নিউটনের বলবিদ্যায়। তা আমি যদি চিন্তা করি একটা ইলেকট্রন nতম কক্ষপথে অবস্থান করতেছে, দেখো আমি তোমাকে এখানে লিখে দিই, দেখো ধরো আমি চিন্তা করলাম যে আমার একটা ইলেকট্রন nতম কক্ষপথের ইলেকট্রন আছে, nতম কক্ষপথ সেইখানে একটা ইলেকট্রন আছে। তো সেই ইলেকট্রনটা যে কক্ষপথে আছে, সেই কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে Rn, সেই ইলেকট্রনের ব্যাগ হচ্ছে Vn, আর সেই ইলেকট্রনের ভর হচ্ছে m। তাহলে সেই ইলেকট্রনের কৌণিক ভরবেগকে আমি কত লিখতে পারি? m, Vn আর Rn। আবার ওই সূত্র অনুযায়ী আমি কি লিখতে পারি? NH/2 কিন্তু 2πও লিখতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে এটা যেটা পেয়ে গেছি, এটাকে আমরা কি বলতেছি? মোট কৌণিক ভরবেগ। তাহলে এটা কিসের সূত্র? এটাকে আমরা বলতে পারি মোট, মোট কৌণিক ভরবেগ, বা এটাকে আরেকটা নামও দেওয়া যায়, সেটা হচ্ছে এটাকে বলা হয় কক্ষপথের কৌণিক ভরবেগও বলা হয়। এটাকে কি বলা হয়? কক্ষপথের মানে অরবিটের, কক্ষপথের কৌণিক ভরবেগও এটাকে বলা হবে। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস মানে তোমাকে একটু বলার জন্য এটা দেখানো আর কি, সেটা হচ্ছে কি আমি তোমাকে বলি, আরেকটা ভরবেগ এই চ্যাপ্টারে তুমি পড়বা, সেটা আমরা নেক্সট ক্লাসে পড়াবো। আরেকটা ভরবেগ আছে, সেটাকে বলা হয় ওই যে অরবিটালের কৌণিক ভরবেগ বা সাবশেলের কৌণিক ভরবেগ। আরেকটা আছে, দেখো একটা আছে কি অরবিটালের কৌণিক ভরবেগ, এটা আমরা নেক্সট ক্লাসে পড়াবো। জাস্ট তোমাকে আমি কনফিউশন ক্লিয়ার করার জন্য এখনই লিখে দিচ্ছি, অরবিটালের কৌণিক ভরবেগ বা সাবশেলের কৌণিক ভরবেগ। অরবিটালের কৌণিক ভরবেগ বা এটাকে আমরা কি বলি? সাবশেল, এটার কৌণিক ভর, সাবশেলের কৌণিক ভরবেগ, সেটা কিন্তু সূত্র আলাদা। এটা সূত্র কত হয়ে থাকে বলো তো? এটা সূত্র হয়ে থাকে L × L+1
রুট ওভার এল ইন্টু এল প্লাস ওয়ান গুণন এইচ ডিভাইডেড বাই টোয়াইস পাই। মানে যখন তুমি অরবিটেরটা পড়বে অরবিট, তখন কিন্তু এইচ ডিভাইডেড বাই টু পাইয়ের সাথে কিন্তু কত গুণ হবে, এন গুণ হবে। আর যখন তুমি অরবিটালের কৌণিক ভরবেগ হিসাব করবা, সেটা কিন্তু কত হয়ে থাকবে বলো তো, রুট ওভার এল ইন্টু এল প্লাস ওয়ান, যেখানে এল মানে কি বোঝায়, সহকারী কোয়ান্টাম সংখ্যা বোঝায়। তাই কেয়ারফুল থাকবা, তোমাকে কি অরবিটার কৌণিক ভরবেগ বের করতে বলছে নাকি অরবিটালেরটা বের করতে বলছে। নর্মালি এটাই বের করতে বলে। নর্মালি বেশি ইম্পর্টেন্ট কোনটা এই দুটার মধ্যে, এই দুটার মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা। বাট নিচেরটাও তুমি জেনে রাখলা, ঠিক আছে। না, অরবিটার কৌণিক ভরবেগ, এটার ইংলিশ হবে অরবিটার কৌণিক ভরবেগ। কক্ষপথের ইংলিশ কিন্তু অরবিট, খেয়াল করো, কক্ষপথের ইংলিশ কিন্তু অরবিট। যদি তোমাকে অরবিটাল বলে বা সাবশেল বলে, তখন সূত্র হচ্ছে তোমার এটা। বুঝতে পারছো নাকি বুঝো নাই? এই জিনিসটা আমাকে একটু জানিও, এই জিনিসটা আমাকে জানাই একটু করে। এটা কিন্তু ক্লিয়ার, একটু একটু কিন্তু এটা কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে। ওকে, তারপর যাই তাহলে, আমাদের দ্বিতীয় স্বীকার্যটা শেষ। তৃতীয় স্বীকার্য আসো, এটা তো আমরা অলরেডি পড়েছি। তৃতীয় স্বীকার্য আসো। তৃতীয় স্বীকার্য কি বলে? তৃতীয় স্বীকার্য বলে এরকম যে যখন ইলেকট্রনটা নিম্ন থেকে উচ্চতে যাওয়ার জন্য কি করতে হবে, শক্তিকে শোষণ করতে হবে। কারণ নিম্নতে এনার্জি কম, উচ্চ শক্তি স্তরে এনার্জি বেশি। আর যখন সে উচ্চ থেকে যখন নিম্নতে আসবে, তখন কিন্তু সে যেটুকু এনার্জি শোষণ করছিল ততটুকু এনার্জিকে সে কিন্তু বিকিরণ করে দিবে। আর সেই বিকিরণটা একটা বর্ণালী আকারে কিন্তু সেটা বের হয়ে আসবে। ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো, ধরো আমি যদি তোমাকে দেখানোর চেষ্টা করি, এই যে এটা যদি আমাদের একটা নিম্ন কক্ষপথ হয়, আর এটা যদি আমাদের একটা উচ্চ কক্ষপথ হয়, ধরো এটাকে আমি বলতেছি নিম্ন কক্ষপথকে এন লো বলতেছি, উচ্চ কক্ষপথকে আমরা এন হাই বলতেছি। তো যখন একটি ইলেকট্রন এই জায়গা থেকে নিম্ন থেকে যখন উচ্চতে যাবে, তখন এখানে কি হয় বলতো, শক্তির শোষণ হয়। এখানে কি হবে, শক্তির শোষণ হবে নিম্ন থেকে উচ্চতে গেলে। তো এখানে সেই ইলেকট্রনটা গেল, যাওয়ার পরে সে যখন এখানে আবার ফেরত আসে, উচ্চ থেকে যখন নিম্নতে আসে, তখন একটা কিন্তু এখানে বিকিরণ তৈরি হয়। তার মানে এখানে কিন্তু সেই ক্ষেত্রে শক্তির বিকিরণ হয়, শক্তির বিকিরণ হয়, ঠিক আছে। ধরো এই যে আমাদের নিম্ন শক্তি যেটা আছে, এই শক্তি স্তরের এনার্জি যদি ই লো হয়, আর এই শক্তি স্তরে এনার্জি যদি ই হাই হয়, তাহলে এখান থেকে বলো তো শক্তির বিকিরণটা, সেটাকে আমরা ডেল্টা ই বলবো। ডেল্টা ইটা কত হবে, ই হাই মাইনাস ই লো হবে না? দেখো তো, কারণ এই দুই শক্তি স্তরের পার্থক্য কত হবে, এই শক্তি স্তরে যদি শক্তির পরিমাণ ই লো হয়, এটার শক্তির পরিমাণ যদি ই হাই হয়, তাহলে ডেল্টা ইটা কত হবে, ই হাই মাইনাস ই লো হবে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ম্যাথগুলো শুধু নোট করবা, থিওরি এখন নোট করার দরকার নেই। ওকে, তো এখান থেকে যে বললাম আমরা বিকিরিত শক্তির পরিমাণ ই হাই মাইনাস ই লো। আর দেখো এই বিকিরণ যেটা আছে, এই বিকিরণের তোমার যদি ধরো তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়ে থাকে, তো বিকিরণের শক্তিকে কিন্তু আমি আরেকভাবে লিখতে পারি, তাহলে সেটা কত, এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। তো এই জন্য একটা সূত্র দেওয়া হয়েছে, ডেল্টা ই ইকুয়াল টু কত, ই হাই মাইনাস ই লো, যেটাকে আমরা আবার লিখতে পারি এইচ সি বাই ল্যামডা। এটাকে আবার একই সাথে আমরা কি লিখতে পারি বলতো, ওই বিকিরণের যদি কম্পাঙ্ক যদি এফ হয়ে থাকে, সেটাকে আমরা এইচ এফও লিখতে পারি, রাইট। তার মানে চিন্তা করে দেখো, ধরো আরেকবার দেখাই দিই, ধরো এখানে একটা ইলেকট্রন, সে এই শক্তি স্তরের এনার্জিকে আমি ই হাই বলতেছি, আর এই শক্তি স্তরের এনার্জিকে আমি ই লো বলতেছি। সে যদি কি হয়, সে যদি এখান থেকে যদি এখানে আসে, উচ্চ থেকে যদি নিম্নতে আসে, তাহলে সেখানে কিন্তু শক্তির বিকিরণ হবে, বিকিরণ হবে শক্তির। আর সে যদি এখানে আসার মানে ধরো যখন সে নিম্নতে আসে, তার থেকে যদি সে এখানে চলে যায়, তার মানে যদি নিম্ন থেকে সে যদি উচ্চতে যায়, সেখানে কি হবে, শক্তির শোষণ হবে। বাট ম্যাথ করার সময় আমার এত কিছু খেয়াল রাখার দরকার নেই। ম্যাথ করার সময় আপার থেকে লোয়ারে গেছে নাকি লোয়ার থেকে আপারে আসছে, এত কিছু খেয়াল করার দরকার নাই। তুমি জাস্ট মাথায় রাখবা, এই লোয়ার শক্তি যেটা, সেটাকে আমরা এন লো বলতেছি, এটাকে আমরা এন হাই বলতেছি। এখান থেকে এখানে আসুক, এখান থেকে এখানে যাক, সবসময় আমি ফর্মুলা ব্যবহার করবো কোনটা, সবসময় ফর্মুলা ব্যবহার করবো ই হাই মাইনাস ই লো। হ্যাঁ, বলে দিব এটা জাস্ট, যদি নিম্ন থেকে উচ্চতে যায় তাহলে শক্তির শোষণ হবে, আর উচ্চ থেকে নিম্নতে আসলে শক্তির বিকিরণ হবে। বাট মানে ই ওয়ান মাইনাস ই টু এভাবে মনে রাখিও না, ই হাই মাইনাস ই লো এভাবে মনে রাখবা, ঠিক আছে। দেখো তো এটা বোঝা গেছে কিনা এই পৃষ্ঠাটা, এই পৃষ্ঠাটা কি তোমরা বুঝতে পারছো সবাই? হোপফুলি সবার ক্লিয়ার। তারপর যাই, এগুলো সোজা জিনিস। দেখো একটা আমি এখানে তরঙ্গ দেখাইছি, ধরো একটা তরঙ্গ এখান থেকে স্টার্ট হয়েছে। আচ্ছা, এখান থেকে যদি আমি এতটুকু যাই, এটা এখান থেকে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টকে আমি কি বলতে পারি, একটা পূর্ণ কম্পন। তাহলে এখান থেকে শুরু করে এই যে সাদা আমি জোড়া কাটা যেগুলো দিয়ে দিচ্ছি, এটাকে আমরা বলতে পারি একটা পূর্ণ কম্পন। আর একটা পূর্ণ কম্পনে যতটুকু দূরত্ব অতিক্রম করে, সেটাকে আমরা কি বলে থাকি বলতো, তরঙ্গ দৈর্ঘ্য বলে থাকি। তাহলে এটা হচ্ছে আমাদের একটা পূর্ণ কম্পন, আর একটা পূর্ণ কম্পনের যে দূরত্ব থাকে বা দৈর্ঘ্য থাকে, সেটাকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য। আর কম্পাঙ্ক বলতে আমরা কি বুঝি,
1 সেকেন্ডে যতটা পূর্ণ কম্পন সম্পন্ন হয় সেটাকে আমরা বলে থাকি কম্পাঙ্ক বলে থাকি। এই কম্পাঙ্ক আর ল্যামডার মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। সেটা কি হয়ে থাকে বলতো? ভি ইকুয়াল টু কি হয়ে থাকে? এফ ল্যামডা হয়ে থাকে। বাট আমাদের এই চ্যাপ্টারে দেখবা সবগুলো আসলে তড়িৎচুম্বকীয় বর্ণালী, আর তড়িৎচুম্বকীয় বর্ণালী যেগুলা সেগুলোর ব্যাগ কত হয়? আলোর ব্যাগে যায়। মানে আমরা এখানে এই সূত্রটাকে কি দিয়ে মডিফাই করব? এটাকে আমরা মডিফাই করবো সি ইকুয়াল টু এফ ল্যামডা, যেখানে সি মানে কি? আলোর ব্যাগ। সি মানে কত বলতো? আলোর ব্যাগ, যেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়ে থাকে। আরেকটা ফর্মুলা আছে যেটাকে আমরা বলে থাকি তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা যেটাকে আমরা ওয়েভ নাম্বার বলি। তরঙ্গ সংখ্যা যেটাকে আমরা বলি ওয়েভ নাম্বার। এটা সূত্র কি হয়ে থাকে বলতো? এটা সূত্র হচ্ছে এটাকে আমরা ওই যে মিউ বার দিয়ে প্রকাশ করি। মিউ বার ইকুয়াল টু কত? 1/λ। তোমরা নিশ্চয়ই জানো কম্পাঙ্ককে কিন্তু এফ দিয়েও প্রকাশ করা হয়, আবার তোমার কি দিয়ে প্রকাশ করা হয়? মিউ দিয়েও প্রকাশ করা হয়। আর এটাকে যদি তুমি ওই মিউ বার, সেটা হচ্ছে তরঙ্গ সংখ্যা, সেটা কত? 1/λ হয়ে থাকে। এটা কি বোঝা গেছে? দেখো তো এতটুকু বুঝতে পারছো কিনা সবাই? এগুলো ছোটোখাটো জিনিসপত্র, ঠিক আছে? হ্যাঁ, ওকে, চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে যেটা আছে, ধরো তুমি যদি এখানে একটা ধরো একটা আলোক রশ্মি নিছো, ধরো একটা আলোক তরঙ্গ বের হচ্ছে। তা আইনস্টাইন কি মন্তব্য করছে? আলোক তরঙ্গ বেসিক্যালি আর কিছুই না, এই যে ফোটন কণার সমাহার। মানে আলোক তরঙ্গটা যে কণা দিয়ে গঠিত সেটাকে আমরা বলছি ফোটন। মানে এই আলোক তরঙ্গের মধ্যে যে কণাটা পাবা, এই আলোক তরঙ্গের মধ্যে যে কণাগুলো থাকে, আলোক তরঙ্গের মধ্যে যে কণাগুলো থাকে, এগুলো প্রতিটা কণাকে আমরা কি বলতে পারি? একটা একটা ফোটন বা প্যাকেট বলতে পারি। এগুলো হচ্ছে একটা একটা ফোটন, ফোটন কণা। মানে আলোক তরঙ্গের যে কণা সেটাকে আমরা কি বলতেছি? ফোটন কণা বলতেছি। আর একটা ফোটন কণার শক্তি কত হয়? ধরো সেটাকে আমরা লিখতে পারি ই ইকুয়াল টু এইচ এফ অথবা hc/λ। তাহলে এন সংখ্যক ফোটন কণার শক্তি কত হবে? আমি যদি এখানে লিখে দিই, একটা ফোটন কণার শক্তি যদি এত হয়ে থাকে, তাহলে এন সংখ্যক ফোটন কণার শক্তি কত হবে? এন সংখ্যক ফোটন ফোটন কণার শক্তি, এটা কিন্তু হবে তোমার কাছে ই ইকুয়াল টু এন এইচ এফ অথবা এন এইচ সি ভাগের ল্যামডা। ঠিক আছে? এন এইচ সি ভাগের ল্যামডা। ওকে, আর এইচ মানে তোমরা সবাই জানো প্লাঙ্কের ধ্রুবক, যেটার মান কত হয়ে থাকে? 6.626 ইন্টু 10⁻34 বলতে 34 জুল সেকেন্ড হয়ে থাকে। ঠিক আছে? এটা কি বোঝা গেছে এতগুলা? হোপফুলি সবাই বুঝতে পারছো। এই পৃষ্ঠাটা কি বুঝতে পারছো? এগুলো কিন্তু ফর্মুলা আকারে লাগবে আমাদের। ওকে, চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে দেখো, ওই যে সাফল্যগুলা, যেখান থেকে ইম্পর্টেন্ট যে সাফল্যটা মনে রাখবা সেটা হচ্ছে বোর পরমাণু মডেল দ্বারা যাদের একটা ইলেকট্রন থাকবে সেই একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করা যায়। তাহলে বোর পরমাণু মডেল দ্বারা কি করা যায়? এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী তুমি ব্যাখ্যা করতে পারবা। যেমন কারা কারা আছে এরকম? হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, বেরিলিয়াম 3+। দেখো এদের সবার যদি তুমি ইলেকট্রন সংখ্যা হিসাব করো, এদের সবার ইলেকট্রন সংখ্যা কয়টা করে থাকে? একটা করে থাকে। তাহলে প্রশ্ন থাকে এরকম যে তোমার কোনটার বর্ণালী বোর পরমাণু মডেল দ্বারা ব্যাখ্যা করা যায়, কোনটার যায় না? তাহলে কোনটা যাবে বলো তো? যাদের একটা করে ইলেকট্রন আছে, সেটা পরমাণু হইতে পারে, আয়ন হইতে পারে, তাদের বর্ণালীকে তুমি কিন্তু কি করতে পারবা? বোর পরমাণু মডেল দ্বারা ব্যাখ্যা করতে পারবা। তাহলে তুমি আমাকে বলো তো, লিথিয়াম প্লাসের বর্ণালী কি বোর পরমাণু মডেল দ্বারা ব্যাখ্যা করা যায়? বলো তো। লিথিয়াম প্লাস যেটা আছে, লিথিয়াম প্লাস, সেটা কি ব্যাখ্যা করতে পারবা? না, কারণ লিথিয়াম প্লাসে কিন্তু দুইটা ইলেকট্রন থাকে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা যদি যাই নেক্সটে, সীমাবদ্ধতা আছে কিছু। কি কি সীমাবদ্ধতা? একটা তো এটা আমরা বুঝতেই পারতেছি, একাধিকটা কেন ব্যাখ্যা করা যাচ্ছে না? একাধিকটা কেন ব্যাখ্যা করা যাচ্ছে না? ধরো এটা এটা একটু ভুল হয়েছে এখানে, এটা হবে না। একাধিকটা কেন ব্যাখ্যা করা যাচ্ছে না সেটা মানে ব্যাখ্যা করা যাচ্ছে না, এটা একটা সীমাবদ্ধতা। যেটা ইম্পর্টেন্ট সীমাবদ্ধতা সেটা হচ্ছে এই দুইটা। একটা হচ্ছে আমাদের জিম্যান প্রভাব, একটা হচ্ছে আমাদের স্টার্ক প্রভাব। তো এইগুলো কি জিনিস আমি তোমাকে চলো একটু ব্যাখ্যা করে দেখাই। দেখো, ধরো আমার একটি ইলেকট্রন সেটা উচ্চ শক্তি স্তরে আছে, আর একটা নিম্ন শক্তি স্তর। তো সে যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ফেরত আসবে, খেয়াল করো, সে যখন উচ্চ থেকে যখন নিম্নতে ফেরত আসবে তখন কি হবে? এখানে একটা বিকিরণ বর্ণালী দেখা যাবে না? তুমি বলতেছো এখানে একটা বিকিরণ বর্ণালী দেখা যাবে, এখানে একটা বিকিরণ বর্ণালী দেখা যাবে। ওকে, দেখা গেল। এখন আমি যদি এখানে একটা চুম্বক রাখি, একটা চুম্বকে কি থাকে? একটা নর্থ পোল থাকে, একটা সাউথ পোল থাকে। ধরো আমি এখানে একটা চুম্বক ক্ষেত্র রাখলাম, তাহলে আমি কি করলাম? এখানে একটা চুম্বক ক্ষেত্রকে রাখলাম। তাহলে এই যে একটা বিকিরণ বর্ণালী, এখানে আমি একটা চুম্বক ক্ষেত্রকে রাখছি। দেখা যায় এই বিকিরণ বর্ণালীটা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রেখায় বিভক্ত হয়ে পড়ছে। দেখা যায় কি এই বিকিরণ বর্ণালীটা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রেখায় বিভক্ত হয়ে পড়ে। কার প্রভাবে? চুম্বক ক্ষেত্রের প্রভাবে।
তাহলে দেখা যায় কি চুম্বক ক্ষেত্রের প্রভাবে একটা বিকিরণ প্রণালী অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রেখায় বিভক্ত হয়ে পড়ে, এটাকে বলা হয় জিমেন প্রভাব। তাহলে কেন বিভক্ত হয় সেটা কিন্তু বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে নাই, তাই এটা হচ্ছে একটা বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। তাহলে এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি জিমেন প্রভাব, এটাকে আমরা বলছি জিমেন ইফেক্ট বলতেছি। তাহলে জিমেন প্রভাব জিনিসটা কি? জিমেন প্রভাব মানে হচ্ছে একটা বাহ্যিক চুম্বক ক্ষেত্রের প্রভাবে বিকিরণ প্রণালীটা অসংখ্য ক্ষুদ্র রেখায় বিভক্ত হয়ে পড়ে, এটাকে আমরা বলি জিমেন প্রভাব। আর কেন বিভক্ত হয় সেটাকে বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে না। সেম ভাবে ধরো একটা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন জাম্প করবে, তখন তাহলে এখানে একটা বিকিরণ প্রণালী পাবা। এখন এই বিকিরণ প্রণালীটার মধ্যে তুমি যদি একটা ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করো, এখানে একটা প্লাস দিছো, এখানে একটা মাইনাস চার্জকে রাখছো, একটা ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করছো, ইলেকট্রিক ফিল্ড এই জায়গায় কি প্রয়োগ করছো, একটা ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করছো, তখনও দেখা যাবে এখানে এটা বিকিরণ বর্ণালীটা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রেখায় বিভক্ত হয়ে পড়ে। বাট কেন বিভক্ত হয় সেটা আসলে বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে না। কেমন? তাহলে এখানে কি দিছো বলো তো, এটা একটা ইলেকট্রিক ফিল্ড, প্লাস থেকে মাইনাসের দিকে একটা ইলেকট্রিক ফিল্ডকে তুমি দিছো, ঠিক আছে? এটা কিন্তু বিভক্ত হয়ে পড়ছে। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি স্টার্ক প্রভাব। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি স্টার্ক ইফেক্ট। তার মানে একটা জিনিস দেখো, এখান থেকে এমসিকিউতে প্রশ্ন জিজ্ঞেস করে কিরকম জানো? প্রশ্ন জিজ্ঞেস করে জিমেন প্রভাবে কোনটার ইফেক্ট থাকে, ম্যাগনেটিক নাকি ইলেকট্রিক, আর স্টার্ক ইফেক্টে কোনটা থাকে। তাহলে যেটা করবা সেটা হচ্ছে মনে রাখবা, দেখো জিমেনের মধ্যে কি আছে বলো তো, এম আছে না, এম, এম থেকে তুমি কি মনে রাখবা, ম্যাগনেটিক, এম থেকে মনে রাখবা ম্যাগনেটিক। তার মানে জিমেন প্রভাব কোনটা, ওই যে চুম্বক ক্ষেত্রের যে প্রভাব সেটা হচ্ছে জিমেন জিমেন ইফেক্ট, এখানে কোনো এম নাই তাই এটা হচ্ছে ইলেকট্রিকেরটাই আমাদের হচ্ছে স্টার্ক ইফেক্ট। আরেকটা জিনিস মনে রাখবা, জিমেন আর স্টার্ক প্রভাব যেগুলো এগুলো হচ্ছে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। ক্লিয়ার? ক্লাস 2 ঘন্টা 45 থেকে 3 ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করব, কেমন? আচ্ছা, এটা বুঝতে পারছো নাকি দেখো তো, জিমেন আর স্টার্ক প্রভাবটা একটু করে আমাকে জানাই হতো, জিমেন আর স্টার্ক প্রভাবটা তোমরা বুঝতে পারছো কিনা সবাই? জিমেন মানে হচ্ছে চুম্বক, আর জিমেনে এম আছে, আর স্টার্কে কিন্তু এম নাই, তাহলে সেটা হচ্ছে ইলেকট্রিকেরটা। এটা কি বোঝা গেছে? আর একটা জিনিস অবশ্যই মনে রাখবা, জিমেন এবং স্টার্ক প্রভাব যেগুলো সেগুলো কিন্তু বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। ওকে, এরপরে যাই, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য তোমরা সবাই নিশ্চয়ই জানো, ওই যে ল্যামডা ইকুয়াল যদি 380 থেকে 780 হয়, তাহলে সেই আলোগুলো আমাদের চোখে ধরা পড়ে, যেগুলোকে আমরা দৃশ্যমান আলো বা ভিজিবল রে বলি। এটা মনে রাখবা কিভাবে, বেনিয়াসহ কলা। যেমন বেনিয়াসহ কলা বলতে বোঝাচ্ছে বেগুনি, বে থেকে বোঝাচ্ছে বেগুনি, বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত হয়, 380 থেকে আমাদের 424 ন্যানোমিটার। ওকে, আচ্ছা, এরপরে আমাদের নীলের কত হয়, 424 থেকে 450 ন্যানোমিটার। এটা কত হয়ে থাকে, এটা হয়ে থাকে এরপরে 450 থেকে 500 ন্যানোমিটার। এটা হয়ে থাকে 500 থেকে 575 ন্যানোমিটার। এটা হয়ে থাকে 575 থেকে 590 ন্যানোমিটার। এটা হয়ে থাকে 590 থেকে 647 ন্যানোমিটার। এগুলো একটু মুখস্থ রাখতে হবে। আর এটা হয়ে থাকে 647 থেকে 780 ন্যানোমিটার। প্রতিটা আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, এগুলো একটু মনে রাখতে হবে। তার মানে ধরো তোমার যে ব্যাপারটা এভাবে এরকম চিন্তা করো, ধরো এটা আমার একটা উচ্চ শক্তি স্তর, এটা আমার একটা নিম্ন শক্তি স্তর। তাহলে ধরো যাক এটা হচ্ছে আমাদের এন হাই, আর এটা হচ্ছে আমার এন লো। তো একটা ইলেকট্রন সে যদি এখান থেকে এখানে জাম্প করে, এখান থেকে যে বিকিরণটা পাবা, সেই বিকিরণের ল্যামডা যদি বলতো 500 ন্যানোমিটার হয়, বা আমি যদি জিজ্ঞেস করি 560 ন্যানোমিটার হয়, তাহলে এই আলোটা কি তোমার চোখে ধরা পড়বে? এই আলোটাকে তুমি চোখে দেখতে পারবা? যে তরঙ্গটা বের হবে, সেই আলোটার তরঙ্গ দৈর্ঘ্য যদি 560 ন্যানোমিটার হয়, সেটা কি তুমি চোখে দেখতে পারবা? পারবা। তাহলে কোন কালার হবে সেটা বলো তো, সেই বিকিরণের বর্ণ কীরকম হবে? হ্যাঁ, ভিবিওতেও মনে রাখতে পারো, সেই বিকিরণের বর্ণ কীরকম হবে। দেখো 560 কোন রেঞ্জের মধ্যে পড়তেছে, 560 পড়তেছে এখানে, তাহলে সবুজ বর্ণের হবে, সেটা কিন্তু সবুজ বর্ণের হবে। ওকে, ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, চলো আমরা নেক্সটে চলে যাই, এগুলো একটু জাস্ট লাগবে এই জন্য পড়ানো। এরপর একটা আছে আমাদের হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী সিরিজ, এগুলোর নামগুলো একটু মনে রাখতে হয়। যেমন শর্টকাট আছে গিয়ে বলতো, লাইলির বাবার পাশে ব্রাজিলের ফুটবলার হাতে। যেমন এখানে একটু মনে রাখবা যে লাইলি থেকে তুমি কি মনে রাখবে, এখানে লাইম্যান সিরিজ, লাইলি থেকে মনে রাখবা লাইম্যান। এগুলা এমনি তুমি জানো, বাট এগুলো এমনি ছড়ার মাধ্যমে আর কি, এগুলা শুরুতেই তোমরা পড়ে আসছো। বামার পাশে থেকে মনে রাখবা পেস্টেন, ব্রাজিল থেকে মনে রাখবো হচ্ছে ব্রাকেট, ফুটবলার থেকে মনে রাখবো হচ্ছে ফুন্ড, আর হাটে থেকে মনে রাখবো হচ্ছে হামফ্রিস, হামফ্রিস।
ভাই এটা বলতে কি বোঝাচ্ছে, কখন কোন সিরিজ পাওয়া যায় খেয়াল করে দেখো। ধরো যে কোনো শক্তি স্তর থেকে, সেটা হইতে পারে 2 নম্বর শক্তি স্তর, হইতে পারে 3 নাম্বার, হইতে পারে 4 নাম্বার, হইতে পারে 5 নাম্বার, যে কোনো জায়গা থেকে যদি 1 নাম্বারে ইলেকট্রনটা ফেরত আসে, যদি কোথায় ইলেকট্রনটা ফেরত আসে বলতে 1 নাম্বারে ফেরত আসে, তখন বিকিরণ বর্ণালীর যে সিরিজটা আমরা পাই সেটাকে আমরা কি বলি, লাইম্যান সিরিজ বলি। সেটাকে তখন আমরা বলি লাইম্যান সিরিজ। আচ্ছা, তারপর ধরো তোমার এমন যদি হয় 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, যে কোনো জায়গা থেকে যদি কোথায় ফেরত আসে, 2 নাম্বারে ফেরত আসে, যে কোনো জায়গা থেকে যদি 2 নাম্বারে ফেরত আসে, তখন আমরা যে সিরিজটা পাই সেটাকে আমরা বলি বামার সিরিজ। তার মানে উচ্চ কক্ষপথ থেকে যদি 2 নাম্বার কক্ষপথ যদি ইলেকট্রন ফেরত আসে সেটাকে আমরা বলি বামার সিরিজ, 1 নাম্বারে ফেরত আসে সেটাকে আমরা বলি লাইম্যান সিরিজ। তাহলে আমাকে বলো তো, লাইম্যান সিরিজের জন্য এন লো কত হবে, এন লো ইকুয়াল টু 1 হবে। বামার সিরিজের জন্য সবসময় এন লো ইকুয়াল টু 2 হবে, কারণ সবসময় এখানে 2 নাম্বারে ফেরত আসে, সবসময় এখানে কততে ফেরত আসে, 2 নাম্বারেই ফেরত আসে। সেমভাবে ধরো যদি ইলেকট্রনগুলা উচ্চ শক্তি স্তর থেকে 3 নাম্বারে ফেরত আসতো, ধরো যদি 3 নাম্বারে ফেরত আসে যে কোনো উচ্চ শক্তি স্তর, এটা থেকে যদি 3 নাম্বারে ফেরত আসে, তাহলে সেটাকে আমরা বলবো লাইম্যান বামার প্যাস্টেন সিরিজ। এটা হচ্ছে প্যাস্টেন সিরিজ। তখন যে বিকিরণগুলো পাবা সেটা হচ্ছে প্যাস্টেন সিরিজের। ওকে, আর তাহলে এই প্যাস্টেন সিরিজের জন্য এন লো কত হবে, এন লো হবে 3। সেমভাবে ধরো তোমার যদি কি হয়, এখান থেকে যদি 4 নাম্বারে যদি ফেরত আসে, তখন এটা কি হবে, ব্র্যাকেট সিরিজ, প্যাস্টেন ব্র্যাকেট। আর ব্র্যাকেটের জন্য এন লো কত হবে, এন লো হবে 4। বুঝতে পারছো? বাকিটা দেখাইলাম না, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেন আমরা যদি এখানে দেখাই দিই একটু করে, লাইম্যান সিরিজে তাহলে এন লো কত হবে, 1। তাহলে কোত্থেকে আসতে পারে, 2 নাম্বার থেকে আসতে পারে, 3 নাম্বার থেকে আসতে পারে, 4 নাম্বার থেকে আসতে পারে। আর এই ক্ষেত্রে পরিলক্ষিত অঞ্চলটা কীরকম হবে, অতিবেগুনি অঞ্চল বা ইউভি। মানে এখানে যে তুমি তরঙ্গ দৈর্ঘ্য, যেটা বিকিরণ তরঙ্গ দৈর্ঘ্য পাবা, বিকিরণ বর্ণালী যেটা পাবা, তার তরঙ্গ দৈর্ঘ্যটা এই রেঞ্জের মধ্যে হবে, অতিবেগুনি অঞ্চল। তারপরে বামারে কোত্থেকে আসবে, 3 নাম্বার থেকে আসতে পারে, 4 নাম্বার থেকে আসতে পারে, 5 নাম্বার থেকে আসতে পারে, এরকম করে ইনফিনিটি থেকে আসতে পারে। তাহলে সেই ক্ষেত্রে পরিলক্ষিত অঞ্চলটা হবে দৃশ্যমান। প্যাস্টেনের ক্ষেত্রে কোত্থেকে হবে, 4 থেকে আসতে পারে, 5 থেকে আসতে পারে, 6 থেকে আসতে পারে। ইম্পর্টেন্টটা হচ্ছে এন লোটা, প্রতিটা সিরিজের এন লো কত এটা হচ্ছে ইম্পর্টেন্ট। যেমন 4 কোত্থেকে আসতে পারে, 5, 6, 7, যে কোনো জায়গা থেকে আসতে পারে। 5-এ আসতে পারে 6, 7, 8, যে কোনো জায়গা থেকে আসতে পারে। 6-এ আসতে পারে 7, 8, 9, যে কোনো জায়গা থেকে আসতে পারে। আর এই চারোটার ক্ষেত্রেই আমার পরিলক্ষিত অঞ্চলটা হবে অবলোহিত অঞ্চল। পরিলক্ষিত অঞ্চলটা কী হবে, অবলোহিত অঞ্চল। হ্যাঁ, এগুলো তো সোজা জিনিস, তাই এগুলো আমি তাড়াতাড়ি পড়া দিচ্ছি। ঠিক আছে, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। আমাদের মোটামুটি সবগুলো মডেল শেষ। আমরা এখন ওই যে ফর্মুলা যেগুলো আছে না, আমি আর প্রমাণ করবো না, ফর্মুলাগুলো আমি তোমাকে দেখাই দিয়ে ধরাই দিই এগুলো একটু করে, কেমন? দেখো, প্রথম যে ফর্মুলাটা আমাদের লাগবে সেটা হচ্ছে আমাদের ডেল্টা ই। ডেল্টা ইটা কত হয়, ই হাই মাইনাস ই লো হয়। আমি তোমাকে এখন বলবো, তুমি এখন আমার সাথে নোট করো। মানে এগুলো নোট করা দরকার ছিল না, বাট এই পৃষ্ঠা এখন আমি যে ফর্মুলাগুলো লিখবো না, সেগুলো তুমি আমার সাথে দেখে দেখে খাতায় তুলো, তাহলে তোমার একবার প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমি 30 সেকেন্ড টাইম দিচ্ছি সবাইকে, সবাই খাতাটা নাও। খাতাটা নেওয়ার পরে তুলা স্টার্ট করো আমার সাথে সাথে। ওকে, খাতা নেওয়া হলে বলিও। খাতা নেওয়া হয়েছে? তাহলে চলো আমি শুরু করি। ফর্মুলাগুলো, অনেকগুলো ফর্মুলা আছে আমাদের এই চ্যাপ্টারে। ঠিক আছে, চলো দেখো প্রথমটা, ডেল্টা ইকুয়াল টু কত, ডেল্টা ইকুয়াল টু ই হাই মাইনাস ই লো। এটাকে আমি লিখতে পারি কত, এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা লিখতে পারি। এটাকে আমরা আবার এইচ এফও লিখতে পারি। ওকে, তারপরে সেকেন্ড ফর্মুলাটা দেখো, এনতম শক্তি স্তরে ব্যাগ, এটা কত হয়ে থাকে? এটার যে ফর্মুলাটা মনে রাখবো, 2.18 ইন্টু 10⁶, 2.18 ইন্টু 10⁶ ইন্টু জেড ডিভাইডেড বাই হচ্ছে এন। জেড মানে কি, ওই যে আমাদের যদি পারমাণবিক সংখ্যা। বাট এটার মেন ফর্মুলাও আছে, বাট শর্টকাট দিয়ে আমরা ম্যাথগুলো করে ফেলতে পারি। আর মেন ফর্মুলা তুমি যদি লিখতে চাও, মেন ফর্মুলা লিখে দিই, বাট মুখস্থ রাখতে হবে শর্টকাটটা। মেন ফর্মুলা এডমিশনে অ্যাপ্লাই করার দরকার নেই। মেন ফর্মুলা হচ্ছে ই ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট এম আর এন। আর এখানে একটা রুট ওভার হবে। দেখো এখানে একটা রুট ওভার হবে। আরেকবার বোঝাই বলি, দেখো ম্যাথ করার সময় মনে রাখবা কোনটা, এটা যে 2.18 ইন্টু 10⁶ জেড বাই এন, যেখানে জেড মানে হচ্ছে কি বলতো পারমাণবিক সংখ্যা, আর এন আছে এখানে। আর
মেইন ফর্মুলা যদি তুমি মনে রাখতে চাও, মানে এই শর্টকাটটা কোত্থেকে আসছে সেটা হচ্ছে এটা E/4πε0 mRn, যেখানে m হচ্ছে ইলেকট্রনের ভর, Rn হচ্ছে nতম শক্তি স্তরে ব্যাসার্ধ। আচ্ছা, খেয়াল করবো একটা জিনিস তোমাকে আমি বলি, দেখো ধরো কোথাও যদি E² দেখো, কোথাও যদি কি দেখো E² দেখো, তাহলে মনে রাখবা এর সাথে একটা জেটের সম্পর্ক, যেখানে জেড মানে হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা। তাহলে কি মনে রাখবা, কোথাও যদি E² দেখো তার সাথে কার সম্পর্ক, তার সাথে কিন্তু জেটের সম্পর্ক। আচ্ছা এখানে ই আছে, তাহলে এখানে গুণফল আকারে জেড বসাবা না কত বসাবা, √/z বসাবা না এখানে? খেয়াল করো, এখানে যদি কি হয় E² থাকলে তো জেড বসাইতা, বাট এখানে আছে ই, তাহলে এখানে কত বসাবা বলো তো, √/z বসাবা। এখন তুমি একটা প্রশ্ন করবে এরপরে যে ভাই তাইলে এখানে যদি √/z থাকে তাহলে এখানে জেড আসলো কোত্থেকে? বিশাল কোয়েশ্চন না? এটা কিন্তু কারেক্ট, মানে এখানে √/z থাকলেও এখানে কি আসবে, জেড আসবে। এর কারণটা হচ্ছে Rn, কারণ Rn এর এখানেও দেখবে একটা 1/√/z আছে, সেটা উল্টা উপরে উঠে গিয়ে এটা জেড হয়ে যায়। বুঝতে পারছো? সো তুমি যদি এইটাও মনে রাখো তাহলে সেই ক্ষেত্রে এখানে জেড বসাবা, আর এটা যদি মনে রাখো তাহলে সেখানে √/z বসাবা। ক্লিয়ার কিনা একটু আমাকে বলো। বাট বড়টা কিন্তু মনে রাখার দরকার নেই, বড়টা মানে সিজিএস এমকেএস এগুলো কিছু মনে রাখার দরকার নাই, সবগুলো আমরা এসআই এককে করব, সবগুলো আমরা এসআই এককে করব, কেমন? ঠিক আছে। আচ্ছা ওকে, বলো ব্যাগের একক কত হবে, ভিএন এর একক কত হবে? এখানে ভিএন এর একক আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, এই যে ভিএন যেটা আছে ভিএন, ভিএন এর একক কত হবে? দুইটা ক্ষেত্রে একক কত হবে বলো তো? মিটার/সেকেন্ড হবে। তুমি যেটা ইউজ করো, আমি এককগুলো তাহলে পাশে লিখে দিই, কেমন? তাহলে তুমি যদি এটা ইউজ করো, এই ফর্মুলা ইউজ করো, তাও তুমি এখানে একক পাবা কত? মিটার/সেকেন্ড ms−1। তাও তুমি যদি এটা ইউজ করো, তাও তুমি একক পাবা কোনটা বলো তো? তাও তুমি একক পাবা এখানে মিটার, মানে ms−1, মিটার/সেকেন্ড। ওকে, তাহলে আমাদের সেকেন্ড ফর্মুলা চলে গেছে। এবার আসলে আমরা থার্ড ফর্মুলায় যাব, সেটা হচ্ছে আমাদের nতম শক্তি স্তরের ব্যাসার্ধ। nতম শক্তি স্তরের ব্যাসার্ধ আমি আগে শর্টকাটগুলো লিখে দিব, যেটা তুমি পরীক্ষায় অ্যাপ্লাই করবা, ঠিক আছে? শর্টকাটটা দেখো, শর্টকাটটা হচ্ছে 0.53 গুণন n²/z। কত এখানে বলো তো? 0.53 ইন্টু n² ডিভাইডেড বাই কত, জেড। বাট খেয়াল রাখবা, তুমি যদি এই সূত্রটা ইউজ করো তাহলে একক হবে অ্যাংস্ট্রম। একক কত হবে এখানে? অ্যাংস্ট্রম হবে, মিটার না কিন্তু। 1 অ্যাংস্ট্রম মানে কিন্তু কত হয়ে থাকে? 10 মিটার হয়ে থাকে। আচ্ছা একটা জিনিস দেখাই দিই, কোনো কোনো জায়গায় এই 0.53 জায়গায় 0.529ও লেখা হয়, তাই কনফিউশন পড়ার দরকার নেই। কোনো কোনো জায়গায় কি লেখা হয়? 0.53 জায়গায় 0.539ও লেখা হয়। তো আমি দুইটাই এখানে একসাথে মনে রাখাই দিচ্ছি। আর এটা মেন সূত্র, তাহলে কি মেন সূত্র কিন্তু আমার মনে রাখা লাগবে? হ্যাঁ মনে রাখা লাগবে, কারণ এগুলো মাঝে মাঝে মানে ম্যাক্সিমাম অঙ্কই 99% অঙ্কই তুমি এই দুটো দিয়ে কাজ চালাতে পারবা, শর্টকাট দিয়ে কাজ হয়ে যাবে। বাট কোনো কোনো সময় এগুলো একটু সম্পর্ক একটু পেঁচায়, তখন একটু মনে রাখা লাগবে। বাট ম্যাক্সিমাম অঙ্কই তুমি এটা দিয়ে করে ফেলতে পারবা, সো এটা মনে রাখলে চলে আসলে। বাট আমি যদি মেইন সূত্রটা তোমাকে দেখাই দিই, মেইন সূত্রটা কী হবে বলো তো? মেইন সূত্র হবে n²h², মেইন সূত্র হয়ে থাকে n²h², ε0, তারপর হয়ে থাকে πm e²। মেইন সূত্র হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা এবার আমাকে বলো, এখানে E² আছে না ভাই, তাহলে পাশে এখানে কত দ্বিগুণ দিবা? পাশে এখানে কত দ্বিগুণ দিবা? E² থাকলে পাশে কত দ্বিগুণ দিবা? জেড দ্বিগুণ দিবা, কারণ E² সাথে কার সম্পর্ক? জেড এর সম্পর্ক, তাহলে এখানে জেড দ্বিগুণ দিবা। বাট যেটা কেয়ারফুল থাকবা সেটা হচ্ছে, তুমি যদি এই সূত্রটা বসাও তাহলে এখানে একক কত আসবে? একক, তাহলে এখানে একক আসবে কিন্তু মিটার, এখানে একক কিন্তু আসবে মিটার। দেখো আমি একটু করে কনফিউশনটা ক্লিয়ার করে দিই, এইখানে কিন্তু এই এম আবার কিন্তু ভর চিন্তা করিও না, তাহলে আমি জাস্ট পুরোটাই লিখে দিয়ে আসো, নাহলে তোমাদের কনফিউশন হবে। এটা তো বুঝতেই পারতেছো মিটার/সেকেন্ড, বাট অনেক সময় শুধু এম দিলে এই এম আর এম এর মধ্যে কনফিউশনে পড়ে যাবা, সো কনফিউশনে পড়ার দরকার নেই, এটা কিন্তু মিটার। ওকে, আচ্ছা তার আমি যেটা বললাম, যদি এটা ইউজ করো তাহলে একক আসবে অ্যাংস্ট্রম, আর এটা ইউজ করো একক আসবে মিটার। আর বুঝতে পারতেছো এখন এখানে জেড আর এখানে √/z কেন ছিল? কারণ এখানে Rn এর এখানে তুমি যদি এটা ইউজ করে দিতা তাহলে 1/√/z, সেটা উপরে উঠে গিয়ে কিন্তু জেড হয়ে যেত। ক্লিয়ার? বলো এই তিনটে সূত্র কি তোমাদের ক্লিয়ার? এই তিনটে সূত্র, এই তিনটে সূত্র কি তোমাদের ক্লিয়ার? আমাকে একটু করে জানাও তিনটে সূত্র সবাই বুঝতে পারছো কিনা। ঠিক আছে, তাহলে এবার চলো আমরা নেক্সটে যাবো। ভাই চলো আমরা নেক্সটে যাবো, আসো আমরা এখানে ফর্মুলাগুলো লিখি, আসো চলো আমরা নেক্সট, আমরা এখন শক্তির ফর্মুলাটা লিখবো। শক্তির ফর্মুলা, ফর্মুলা nতম শক্তি স্তরে শক্তি, কেমন? nতম শক্তি স্তরে শক্তি পরিমাণ, চলো এটা লিখে দিয়ে আসো। আচ্ছা ওকে, ইএন যেটা আছে, ইএন
ই এন, এটা ইকুয়াল টু, শর্টকাটটাকে লিখে দিই, -13.6 -13.6 ইন্টু তোমার জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। কত এখানে হয়ে থাকে? তো মনে রাখবা জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার, এটা মনে রাখবা। জেড মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা। বাট মনে রাখবা এই সূত্র তুমি যখন ইউজ করবা তখন তোমার একক আসবে ইলেকট্রন ভোল্ট এককে। একক কত আসবে? ইলেকট্রন ভোল্ট এককে আসবে। তাহলে সূত্র কি? ইএন ইকুয়াল টু -13.6 ইন্টু কত বলো তো? জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার। বাট এই সূত্র যখন তুমি ইউজ করবা তোমার একক আসবে ইলেকট্রন ভোল্ট এককে। তাহলে ভাই এটার মেইন সূত্র কি? এটার মেইন সূত্র হচ্ছে -me4 -m e⁴, তারপর হচ্ছে 8n স্কোয়ার h স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার। এটার মেইন সূত্র হচ্ছে এটা। বাট যখন তুমি এই সূত্র ইউজ করবা তখন কিন্তু তোমার একক আসবে জুল এককে। একক আসবে কোন এককে বলো তো? জুল এককে আসবে। আচ্ছা একটা জিনিস বলো, যেহেতু এখানে e⁴ আছে তাহলে এর সাথে কত দিয়ে গুণ হবে? এখানে যদি e⁴ আছে তাহলে এখানে কত দিয়ে গুণ হবে? এখানে যদি e⁴ আছে তাহলে এখানে কত দিয়ে গুণ হবে বলতে পারবা? এখানে কিন্তু জেড স্কোয়ার দিয়ে গুণ হবে, কারণ ই স্কোয়ার থাকলে জেড এর সম্পর্ক, তাহলে এখানে জেড স্কোয়ার দিয়ে গুণ হবে। আচ্ছা কেউ কেউ চাইলে এটাকে জুল পার অ্যাটম এককও লিখতে পারো, পার অ্যাটমে জুল একক, মানে পার অ্যাটমে এত। আবার কেউ কেউ চাইলে শুধু ইলেকট্রন ভোল্ট না লিখে এখানে এককটাকে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটমও লিখতে পারো, কোনো সমস্যা নেই। মানে শুধু ইলেকট্রন ভোল্ট লিখলেও চলবে, আবার পার অ্যাটম হিসাব করে লিখলেও এখানে চলবে এককটাতে। কেমন? আচ্ছা ঠিক আছে, ওকে, এতটুকু আমরা সবাই বুঝতে পারছি না? হোপফুলি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। এরপরে যেটা মনে রাখবা সেটা হচ্ছে আমাদের এই যে এনতম শক্তি স্তরে গতিশক্তির মান ইকে এন, এনতম শক্তি স্তরে গতিশক্তির মান মনে রাখবা এটা ইকুয়াল টু হয়ে থাকে -ইএন। এটা ইকুয়াল টু কত হয়ে থাকে? -ইএন হয়ে থাকে। মানে গতিশক্তির মানটা টোটাল এনার্জির জাস্ট মাইনাস হয়ে থাকবে। তাহলে মাইনাস যদি হয় তাহলে বলো তো এখানে সূত্র আসবে তাহলে কি? এটা 13.6 হয়ে যাবে গুণন জেড স্কোয়ার বাই এন স্কোয়ার হয়ে যাবে। আমি আর বাকিটা লিখে দিচ্ছি না। আর একক তাহলে কি আসবে এখানে? একক আসবে এখানে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম আসবে। ফর্মুলা আমি প্রমাণও করাচ্ছি না, জাস্ট তুমি সূত্রগুলো একটু মাথায় রাখবা। এখান থেকে আরেকটা কি পয়েন্ট তুমি তোমার চোখে ধরা পড়তেছে কিনা দেখো, সেটা হচ্ছে মোট শক্তি কিন্তু সর্বদা নেগেটিভ, বাট গতিশক্তি যেটা আছে সেটা কিন্তু একটা ধনাত্মক রাশি। এখানে যেটা মনে রাখবা গতিশক্তি কিন্তু কি হয়ে থাকে? ধনাত্মক রাশি। ভাই এডমিশনে রিটার্নে শর্টটাই তুমি ইউজ করতে পারবা না, তুমি এডমিশনে চাইলে তুমি সরাসরি শর্টকাট ইউজ করতে পারবা, কোনো সমস্যা নেই। বাট যদি তুমি এইচএসসিতেই চিন্তা করো, এইচএসসিতে তুমি শর্টকাট ইউজ করলে হবে না, এইচএসসিতে তোমাকে এই মূল ফর্মুলা দিয়ে করতে হবে। বাট এডমিশনে তুমি পুরো শর্টকাট দিয়েই করতে পারবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা এরপরে যদি আমরা যাই তাহলে পটেনশিয়াল এনার্জি বা ইপিএন, এটা ইকুয়াল টু হয়ে থাকে -2 ইন্টু গতিশক্তি এনতম শক্তি স্তরে গতিশক্তি। তাহলে খেয়াল করো এটা ইকুয়াল টু কত হয়ে থাকে? আমি তোমাকে জাস্ট রিভিউ করে দিই, দেখো খেয়াল করো। আমার শুধু এটা যদি মনে রাখো তাহলে বাকিগুলো কিন্তু এমনি পারবা, কারণ গতিশক্তি হয়ে থাকে -ইএন মানে মাইনাস টোটাল এনার্জি, আর আমাদের বিভব শক্তি হয়ে থাকে কত? -2 ইকেন। তাহলে কত আসবে এখানে? জাস্ট এখানে কিন্তু মাইনাস হয়ে যাবে, তাহলে এটা কত আসবে দেখো? এটা চলে আসবে এখানে -13.6 মানে 2 ইন্টু এই যে তোমার এই বেরোটা তুমি বসাই দাও, ওকে, এই বেরোটা তুমি এখানে বসাই দাও। দেখো তো এটা বুঝতে পারছো কিনা, দেখো এটা বুঝতে পারছো কিনা? তাহলে আমি তোমাকে আরেকটু সহজ করে দিই যেন তুমি মনে রাখতে পারো। তাহলে সহজ করে দেওয়ার জন্য আমি কি লিখতেছি? সহজ করার জন্য আমি মনে রাখবো এখানে এরকম যে তোমার আমাদের যে কাইনেটিক এনার্জি আছে সেটা হচ্ছে মাইনাস টোটাল এনার্জি। আরেকটা যেটা মনে রাখবা তোমার হচ্ছে যে পটেনশিয়াল এনার্জি আছে সেটা হচ্ছে -2 গুণন কাইনেটিক এনার্জি। অথবা তুমি এভাবেও মনে রাখতে পারো যে 2 গুণন টোটাল এনার্জি, এভাবেও মনে রাখতে পারো। বুঝতে পারছো? তাহলে এই লাইনটা মনে রাখলেই তোমার চলবে। আমাকে বলো এনার্জি সূত্রগুলো তোমরা সবাই বুঝতে পারছো কিনা? এনার্জি যে সূত্রগুলো আছে সেটা তোমরা বুঝতে পারছো কিনা? হ্যাঁ, ইপি ইকুয়াল টু 2 ইএন, হ্যাঁ
তুমি চাইলে লিখতে পারবা ইপি ইকুয়াল, ওই যে বললাম তো ইপি ইকুয়াল টু 2 EN। তো বেসিক্যালি তুমি মনে রাখবে তাহলে কোনটা, সব মনে রাখার দরকার নেই, বেসিক্যালি মনে রাখবো হচ্ছে এইটাকে, এইটা থেকে এটা মনে রাখবা, বাকি তুমি এমনিই পারবা। ওকে, সো এগুলো এত বড় জিনিস মনে রাখার দরকার নেই আর কি। ঠিক আছে, তারপর চলো আমি নেক্সটে চলে যাবো, আসো। ওই একটা সেকেন্ড, এটা দরকার নেই, পৃষ্ঠাটা একটু ডিলিট করে দিই। ওকে, আসো আমরা দেখি নেক্সট ফর্মুলা হচ্ছে আমাদের ওই যে আমরা কৌণিক ভরবেগ শিখছি, রাইট? আমাদের এখানে এল শিখে আসছি, এল, এটা এগুলো কত, NH ডিভাইডেড বাই টোয়াইস পাই, আর এগুলো কত ছিল, এম VN, আর হচ্ছে এখানে RN ছিল। বাট যেটা মাথায় রাখতে বলছিলাম এটা হচ্ছে অরবিট অ্যাঙ্গুলার কৌণিক ভরবেগ আর কি, অরবিট অ্যাঙ্গুলার মোমেন্টাম। আচ্ছা, সেমভাবে তাহলে আরেকটা একই সাথে আরেকটা লিখে দিই, অরবিটালটাও লিখে দিয়ে আসো যেন তুমি মনে রাখতে পারো, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটা কত ছিল, এটার সূত্র ছিল এরকম যে রুট ওভার অফ L ইন্টু L প্লাস 1, এটা তাহলে রুট ওভার হইতো এখানে গুণন, এখানে থাকতো H ডিভাইডেড বাই 2 পাই। আচ্ছা, আমাকে একটু জানাও তো কমেন্টে যে তোমরা এই 2 পৃষ্ঠার সূত্রগুলো কি খাতায় নোট করছো? ওকে, জুল আর ইলেকট্রন ভোল্টের সম্পর্ক কি, ওই যে আমাদের 1 ইলেকট্রন ভোল্ট কত হয়ে থাকে, 1.6 × 10⁻19 জুল হয়ে থাকে, ওটা একটা সম্পর্ক আছে এখানে। ঠিক আছে, তারপর চলো আমরা নেক্সটে যাই। ওকে সবাই, থ্যাংক ইউ সবাই নোট করতেছে জন্য। আচ্ছা, এরপরে আরেকটা সূত্র আছে আমাদের, সেটা কোনটা, 1/λ, এটা অনেক ইম্পর্টেন্ট। 1/λ, এটা ইকুয়াল টু কত হয়ে থাকে, রিডবার্গ ধ্রুবক RH গুণন 1/n লো স্কোয়ার মাইনাস 1/n হাই স্কোয়ার। ভাই N1 N2 এভাবে মনে রাখিও না, N লো N হাই এভাবে মনে রাখবা, ছোটোটাকে আগে বসাবা, বড়টাকে পরে বসাবা। N1 N2 এভাবে মনে রাখার দরকার নেই, বাট খেয়াল রাখবা এখানে একটা Z স্কোয়ার দিয়ে গুণ হবে, এখানটা কত দিয়ে গুণ হবে বলো তো, একটা Z স্কোয়ার দিয়ে একটা গুণ হবে। ওকে, আচ্ছা, রিডবার্গ ধ্রুবকের মানটা একটু লিখে দেওয়া দরকার এখানে। রিডবার্গ ধ্রুবকের মানটা কত হয়ে থাকে, 1.09678 গুণন 10⁻7 মিটার ইনভার্স 1। ওই ফোন নাম্বারের মতো মনে রাখবে এগুলো, বুঝছো? ফোন নাম্বারের মতো এককগুলো মনে রাখবা, ভ্যালুগুলো মনে রাখবা। আচ্ছা, আরেকটা জিনিস আছে দেখো, সেটা হচ্ছে ল্যামডা ম্যাক্স হওয়ার শর্ত, এগুলো আমি আর প্রমাণ করতেছি না আর কি, ডাইরেক্ট লিখে দিচ্ছি। ল্যামডা ম্যাক্স হওয়ার শর্ত, আরেকটা আছে ল্যামডা মিনিমাম হওয়ার শর্ত। একটা আছে ল্যামডা ম্যাক্স হওয়ার শর্ত, আরেকটা কি আছে বলো তো, ল্যামডা মিনিমাম হওয়ার শর্ত। আরেকটা আছে ল্যামডা মিনিমাম হওয়ার শর্ত। চলো শর্তগুলো লিখে দিয়ে আসো। হ্যাঁ, ল্যামডা ম্যাক্স যেটা আছে, একটু উপরে তুলি। ওকে, ল্যামডা ম্যাক্স হওয়ার শর্ত কি বলো তো, ল্যামডা ম্যাক্স হওয়ার শর্ত হচ্ছে এন হাই যেটা আছে সেটাকে হইতে হবে এন লো প্লাস 1, আর ল্যামডা মিনিমাম হওয়ার শর্ত হচ্ছে এন হাই যেটা আছে এটাকে কত হইতে হবে, ইনফিনিটি হইতে হবে। তাহলে একটু মনে রাখবা, ল্যামডা মিনিমাম হওয়ার শর্ত কি বলতো, এন হাই ইকুয়াল টু ইনফিনিটি হইতে হয়, আর ল্যামডা ম্যাক্স হওয়ার শর্ত কি, এন হাই ইকুয়াল টু NL প্লাস 1 হইতে হয়। আচ্ছা, তোমাকে আমি একটা সহজে একটা জিনিস এটা মনে রাখাতে পারি, দাঁড়াও, এটাকে সহজে মনে রাখার একটা টেকনিক আছে। সহজে মনে রাখার টেকনিকটা কী হতে পারে আমি তোমাকে চলো দেখাই দিই। আগে বলে এতটুকু বুঝতে পারছো কিনা সবাই, এতটুকু কি বোঝা গেছে ভাই? একটু করে আমাকে জানাও সূত্রগুলো তোমরা এতটুকু বুঝতে পারছো কিনা। ওকে, আচ্ছা, সহজে কীভাবে মনে রাখতে পারো, সহজে যেটা মনে রাখতে পারো, সহজে মনে রাখতে পারো এরকম, তুমি যত উপরে যাবা, চিন্তা করো, আমি তোমার দেখাই, ধরো কক্ষপথ, আচ্ছা আমি তোমাকে চিন্তা করি এভাবে দেখো, ধরো কক্ষপথ সংখ্যা যত উপরে যাবা ল্যামডাটা তত মিনিমাম হবে, আর যত কক্ষপথটা নিচে থাকবা, মানে এই দুটার মধ্যে মানে আমি তোমাকে এখানে মনে রাখি, দেখো যদি এই ডেল্টা এন এটার যে ডিফারেন্স এটা যদি অনেক বেশি হয় তাহলে মনে রাখবা এখানে ল্যামডা মিনিমাম পাবা, আর ডেল্টা এন এটার ডিফারেন্স যদি কম হয় তাহলে মনে রাখবা সেখানে ল্যামডা ম্যাক্স পাবা। এটা একটা শর্টকাট দিয়ে মনে রাখতে পারো আর কি। আমি তোমাকে চলো বুঝাই দিই, চিন্তা করো যে ধরো এই ক্ষেত্রে এন হাই যদি ইনফিনিটি হয় তাহলে এন লো এর সাথে অনেক ডিফারেন্স হবে না, এন লো তো কম, তাহলে এখানে ডিফারেন্সটা বেশি, তাহলে সেই ক্ষেত্রে ল্যামডা মিনিমাম হবে, মানে একটা যদি বড় হয় তাহলে একটা ছোট হবে। আর অন্যদিকে দেখো এই দুইটার মধ্যে এন হাই আর এন লো এর মধ্যে ডিফারেন্স হচ্ছে মাত্র এখানে 1,
ডিফারেন্স এখানে অনেক ছোট, সেই ক্ষেত্রে ল্যামডা ম্যাক্স পাবা। দেখো এটা এভাবে মনে রাখতে পারো, ল্যামডা ম্যাক্স হওয়ার শর্ত কত, এন হাই ইকুয়াল টু এন লো প্লাস ওয়ান, ল্যামডা মিনিমাম হওয়ার শর্ত হচ্ছে এন হাই ইকুয়াল টু ইনফিনিটি। কথা এইভাবে মনে রাখতে পারো যে ডেল্টা এন যদি অনেক বড় হয় তাহলে ল্যামডা মিনিমাম পাবা, আর ডেল্টা এন যদি ছোট হয় তাহলে ল্যামডা ম্যাক্স পাবা। ওকে, রিডবার্গ ধ্রুবকের যে সূত্রটা সেটা আমি লিখে দিচ্ছি, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আগে আমাকে বলে এতটুকু সবাই বুঝতে পারছো কিনা, হোপফুলি সবাই বুঝতে পারছো। চলো আমি নেক্সটে যাই, আসো রিডবার্গ ধ্রুবকের ভ্যালুটা লিখে দিয়ে আসো। তাহলে রিডবার্গ ধ্রুবক যেটা পাইছি আমরা, রিডবার্গ ধ্রুবক তার ভ্যালু কত ছিল, 1.09678 গুণন 10⁻7 মিটার ইনভার্স 1। বাট এটা আসছে কোত্থেকে, এটার সূত্রটা কি, এটা সূত্র হচ্ছে এরকম, এটা মাঝে মাঝে এমসিকিউতে দিয়ে দেয়, তাই একটু লিখে দেওয়া এখানে। সেটা হচ্ছে 2 পাই স্কোয়ার ME4 ডিভাইডেড বাই CH কিউব। এই ভ্যালুগুলোকে যদি বসাইতা তাহলে এই ভ্যালুটা তুমি পেয়ে যেতা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার রিডবার্গ ধ্রুবকের সম্পর্ক। আচ্ছা এরপরে যাই, এখানে একটা জিনিস দেখো, এই যে এটাকে তুমি চাইলে কিন্তু কি লিখতে পারতাম, মিউ বার লিখতে পারতাম, মানে তুমি চাইলে মিউ বার ইকুয়াল কত লেখা যায়, এই যে 1/λ লেখা যায়, কিন্তু 1/λ লেখা যায়। আচ্ছা এরপর একটি জিনিস দেখাই, ধরো ল্যামডা যখন ম্যাক্স হবে সেই ক্ষেত্রে মিউ বার যেটা আছে এটা কিন্তু মিনিমাম হবে, কারণ এটা একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। আবার ল্যামডা যখন মিনিমাম হবে সেই ক্ষেত্রে তোমার কিন্তু মিউ বার যেটা আছে সেটা কিন্তু ম্যাক্সিমাম হবে। মানে তুমি শুধু ল্যামডাটা মনে রাখবা, এটা দ্বারা কিন্তু বাকিগুলো তুমি এমনিই পারবা। ঠিক আছে, আচ্ছা এরপরে যাই, আরেকটা সূত্র আছে আমাদের কৌণিক বেগ, যেটাকে আমরা ওমেগা বলি। তো কৌণিক বেগের সূত্র কি হয়ে থাকে, টোয়াইস পাই ডিভাইডেড বাই কিন্তু আমাদের পর্যায়কাল, অথবা এভাবে লিখতে পারি যে পূর্ণ ঘূর্ণন সংখ্যা আর ঘুরতে কত সময় লাগছে সেটা, অথবা এটাকে কিন্তু আমরা 2πf-ও লিখতে পারি। ঠিক আছে, 2πf-ও আসলে লেখা যায়। আচ্ছা যে জিনিসটা এখানে আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে এই এফ যেটা আছে না, এফটাকে আমরা শুধু কম্পাঙ্ক বলি, ওমেগাটাকে আমরা কৌণিক বেগ বলি, বাট এটাকে কৌণিক কম্পাঙ্কও বলা হয়। তাহলে খেয়াল করো, এই যে ওমেগা যেটা দেখতেছ এটাকে আমরা কৌণিক কম্পাঙ্কও বলে থাকি। তাহলে কৌণিক কম্পাঙ্ক বের করতে বললো আমি কি বের করব, ওমেগাই বের করব, কৌণিক কম্পাঙ্ক। আর এখানে বড় হাতের এনের পরিচয় কি, বড় হাতের এনের পরিচয় হচ্ছে এই যে পূর্ণ ঘূর্ণন সংখ্যা, আর টি হচ্ছে প্রয়োজনীয় সময়, মানে এই এন সংখ্যকবার ঘুরতে কত সময় লাগছে। এইটা কি বোঝা গেছে, এই বিষয়টা তুলে হলে আমাকে তাহলে একটু কমেন্টে জানাও। আমরা কিন্তু সূত্র পড়ানোর পরই ম্যাথে চলে যাব। এটা বুঝতে পারছো? হ্যাঁ, ওকে, ভেরি গুড। তারপরে যাই আসো আমরা এখানে, এখন আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে লাইন নাম্বারের সূত্র মনে রাখবা কি, এন হাই মাইনাস এন লো। যেমন আমি তোমাকে দেখাই, দেখো ধরো এটা আমাদের একটা কক্ষপথ, ধরো আমি বলতেছি বামার সিরিজের ফোর্থ লাইন। আচ্ছা বামার সিরিজের ফোর্থ লাইন মানে এখানে এন লো কত, এন লো হচ্ছে 2। এটার ফোর্থ লাইন তাহলে কোনটা হবে, এটার ফোর্থ লাইন বলতে আমি কি বুঝি, ধরো এখানে একজন দাঁড়াইছে, তাহলে এটা হচ্ছে তার রেফারেন্স, এখানে একজন দাঁড়াই আছে, তাহলে এইখানে যেটা আছে এটা হচ্ছে তার প্রথম লাইন, এটা হচ্ছে তার দ্বিতীয় লাইন, এটা হচ্ছে তার তৃতীয় লাইন, এটা হচ্ছে তার ফোর্থ লাইন, এটা হচ্ছে তার কি বলতে এখানে ফোর্থ লাইন। মানে দেখো এই লোকটা যে এন এ দাঁড়ায় আছে সে দেখবে এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, তাহলে এটা কিন্তু 3, এটা 4, এটা 5, এটা 6, মানে তার জন্য এর জন্য এটা কিন্তু হবে ফার্স্ট লাইন, এটা হবে সেকেন্ড লাইন, এটা হবে থার্ড লাইন, আর এটা হবে ফোর্থ লাইন। তো আমার এত কিছু বোঝার দরকার নাই, আমাদের বুঝতে হবে সূত্র কোনটা, এন লাইন নাম্বার যদি দেওয়া থাকে রেখা সংখ্যা, এটা ইকুয়াল টু কত হয়ে থাকে, এন হাই মাইনাস এন লো হয়ে থাকে। যেমন আমাকে যদি বলে বামার সিরিজের ফোর্থ লাইন, তাহলে 4 ইকুয়াল টু কত হবে, এন হাই মাইনাস এন লো। এখন আমরা জানি বামার সিরিজের জন্য এন লো হয়ে থাকে 2, তাহলে সেই ক্ষেত্রে এন হাই কত হবে, এন হাই ইকুয়াল টু হবে 4 + 2, তার মানে আনসার আসবে 6। মানে আমার এত ভেঙে করার দরকার নাই, আমি ডাইরেক্ট ফর্মুলা দিয়েও করতে পারবো।